To record this class. You all know that this is our first free class, and in this class, first of all, I'm going to talk about how can we start our spoken English learning journey. কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার এই জার্নিটা শুরু করতে পারি। আজকে আমি আগে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আই উইল টক অ্যাবাউট 7 পয়েন্টস হিয়ার। আমি এখানে আপনাদের সামনে 7টি পয়েন্ট নিয়ে কথা বলবো। অ্যান্ড ইফ ইউ হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দিস 7 পয়েন্টস, ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। জাস্ট 7টি পয়েন্ট নিয়ে কথা বলবো, এবং আপনাদের যদি এই 7টি পয়েন্ট সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে, উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এবং এটা অ্যাকচুয়ালি কাজে লাগে কিনা আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব। আরেকটা কথা বলে রাখি, যারা লাস্ট পর্যন্ত থাকবেন, অনেকেই আছেন যারা মোটামুটি বেসিক গ্রামার পারেন, টেন্স বোঝেন, ইংলিশ রিডিং পড়তে পারেন, মোটামুটি লিখতেও পারেন। সবকিছু পারা সত্ত্বেও যখন আপনি স্পিকিং করতে যান, মুখ দিয়ে কথা বের হয় না, একটার পর আরেকটা সেন্টেন্স নিয়ে আসতে পারেন। একটা সেন্টেন্স যখন বলছেন, কোন টেন্স মেনটেন করবেন, না ভয়েস মেনটেন করবেন, না মডাল সেমি মডাল মেনটেন করবেন, এটা বুঝতে পারে না। এইটা নিয়ে যাদের প্রবলেম হয়, যারা প্রবলেম ফেস করেন, আজকের এই ক্লাসটি যদি লাস্ট পর্যন্ত থাকেন, আমি এই বিষয়টা দেখাবো যে প্র্যাকটিক্যালি ইংলিশে কিভাবে স্পিকিং করা যায়, অর্থাৎ স্পিকিং এর জায়গাটাকে কিভাবে ডেভেলপ করা যায়। এটা আপনারা দেখতে পারবেন। আমি প্র্যাকটিক্যাল স্পিকিং এর টপিক গুলোর উপর অ্যানালাইসিস করে আপনাদের এটা দেখাবো। তো তার আগে, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, এখানে এক একজন এক এক প্রফেশনের, এক এক বয়সের আপনারা এখানে আছেন। আমি আগে এই জায়গাটা নিয়ে কথা বলবো যে কিভাবে ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করতে পারি। যেহেতু আমি আপনাদের ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো নিব, আপনারা জাস্ট পয়েন্টগুলো নোট ডাউন করে রাখেন। ইজ ইট পসিবল? প্লিজ টেক আ পেন অ্যান্ড পেপার উইথ ইউ। ফার্স্ট অফ অল, হিয়ার ইউ ক্যান সি, মনোযোগ দিয়ে দেখবেন, একটু ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত থাকবেন, এতটুকু আমি বলে রাখি। যদি বেটার কিছু না পান তখন আপনি বলবেন। দেখেন, এখানে বলছে, ফর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ ফরেনার উই হ্যাভ টু ফলো সাম স্ট্র্যাটেজি, উই হ্যাভ টু ডু সাম প্ল্যান, দ্যাট ইজ ফ্রম ওয়ের উইল ইউ স্টার্ট আওয়ার জার্নি অ্যান্ড হোয়াট উইল ইউ স্টাডি ফার্স্টলি, হাউ ক্যান ইউ ইমপ্রুভ গ্রাজুয়ালি অ্যান্ড ডে বাই ডে। So those questions will be circling in your mind. In this class, I'll give you some tips so that you can understand about all the process of learning English easily. তো এত কিছু জানার দরকার নেই, জাস্ট I'll talk about 7 points here. আমি 7টি পয়েন্ট নিয়ে কথা বলবো, এটা একটু নোট ডাউন করবেন। পয়েন্ট নাম্বার ওয়ান, ইউ হ্যাভ টু লার্ন অ্যাবাউট সেন্টেন্স। আপনাকে সেন্টেন্স সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা রাখতে হবে এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে। সেন্টেন্স কি? এই যে আমি এখন আপনাদের সামনে লেকচার দিচ্ছি, আমি বাংলায় কথা বলি বা ইংলিশে কথা বলি, যেটাই বলি না কেন, এটা এই প্রত্যেকটা এক একটা বাক্য, তাই না, এক একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের কিছু ধরন আছে, কিছু টাইপস বা ক্লাসিফিকেশন আছে। এই সেন্টেন্স মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। এইটা আপনারা প্রত্যেকেই জানেন যে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি। গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বাট এদের প্র্যাকটিক্যাল ইউজটা কোথায়, এটা কিন্তু আমরা অনেকে বুঝি না, এটা কিন্তু আমরা অনেকে জানি না। তো আমি আপনাদের আজকের এই ক্লাসটি থেকে এই সেন্টেন্সের প্র্যাকটিক্যাল ব্যবহারটা নিয়ে আমি কথা বলবো। অর্থাৎ এদের সম্পর্কে কনসেপ্ট থাকলে বেনিফিটটা কি, আপনি যখন একটা প্যাসেজ রিড আউট করবেন, আমরা অনেকে অ্যাকচুয়াল সেন্স বা অর্থ বুঝতে পারি না। যে একটা প্যাসেজ পড়ে অ্যাকচুয়াল অর্থ তখনই বোঝা যাবে যখন আপনি সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারবেন যে এটা অ্যাসার্টিভ বা এটা ইন্ট্রোগেটিভ বা এটা ইম্পারেটিভ বা এটা স্ট্রাকচারাইজ যদি আমি করি, এটা সিম্পল, এটা কমপ্লেক্স, এটা কম্পাউন্ড। এটা বুঝতে পারলে আপনি যখন একটা স্টোরি পড়বেন, একটা ফিকশন, একটা নন ফিকশন, একটা নভেল যখন পড়বেন, ইজিলি তার অ্যাকচুয়াল মিনিংটাকে ফাইন্ড আউট করতে পারবেন। এই জন্য 1 নম্বর পয়েন্ট, আমি আবারও বলছি, আপনাকে সেন্টেন্স সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে, সেন্টেন্স ফাইন্ড আউট করা শিখতে হবে। ওকে, দেন পয়েন্ট নাম্বার 2, হ্যার ইউ ক্যান সি, জাস্ট ওয়েট আ মিনিট। After knowing these sentences, you have to know about some sentence component. কম্পোনেন্ট মানে কি জানেন? উপকরণ। অর্থাৎ আপনাকে সেন্টেন্সের উপকরণ সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে। উপকরণ মানে এলিমেন্টস। অর্থাৎ you have to know that which one is subject, or what is verb, what is object, what is complement, what is adverbial, what is appositive। অর্থাৎ একটা বাক্যের ভিতরে সাবজেক্টটা কি, ভার্বটা কি, অবজেক্ট কিভাবে পাওয়া যায়, কমপ্লিমেন্ট কাকে বলে, অ্যাডভার্বিয়াল জিনিসটা কি, অ্যাপোজিটিভ কিভাবে আসে, এগুলো হচ্ছে কম্পোনেন্ট বা এলিমেন্টস। এগুলো সম্পর্কে ধারণা বা কনসেপ্ট থাকলে কি হয়, একটা সেন্টেন্সকে ব্রডলি লেখা যায়, অনেক লং করা যায়। একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়।
একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে, জাস্ট ওয়েট আ মিনিট, এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায় যদি আপনার কি সম্পর্কে ধারণা থাকে। আবারও বলছি, সেন্টেন্স কম্পোনেন্ট। তাহলে আপনারা একটু প্রথমত হেডলাইন দিবেন একটা, হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার এই জার্নিটা শুরু করতে পারি। এবং তারপর ফার্স্ট পয়েন্ট লেখেন যে উই হ্যাভ টু নো অ্যাবাউট সেন্টেন্স, আমাকে সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট, অর্থাৎ সেন্টেন্সের উপকরণ সম্পর্কে একটি কনসেপ্ট বা ধারণা আমাদের নিতে হবে, রাখতে হবে। এরপর দেখেন পয়েন্ট নাম্বার 3, ইউ হ্যাভ টু লার্ন অ্যাবাউট পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে। যারা ইংলিশ গ্রামারে দুর্বল, যারা মূলত মনে করেন যে আমি হয়তো বেসিকটা ভালোভাবে বুঝি না, আমার হয়তো গ্রামার সম্পর্কে ভালো কনসেপ্ট নেই, তাই ইংরেজি পারি না বা কথা বলতে পারি না, ইংলিশ গ্রামার নিয়ে যারা দুর্বলতা ফেস করেন, শত শত রুলস স্ট্রাকচার দেখে যারা ঘাবড়ে যান, ভয় পান, গ্রামার বলতে ইংলিশে কি আছে জানেন? এই পার্টস অফ স্পিচ। অর্থাৎ যার ইংলিশ ল্যাঙ্গুয়েজে পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা থাকে, পার্টস অফ স্পিচ যে ভালো বোঝে, সে হোল গ্রামারটা বুঝতে পারে। পার্টস অফ স্পিচের বাইরে আর যদি কোনো কিছু থেকে থাকে, সেটাও এর ভিতর থেকেই আসে। সেটা কেমন আমি আপনাদের বলবো। দেখেন এখানে বলছে, পার্টস part of speech is the most important things of English grammar. If you learn parts of speech, your 50% grammatical topic will be covered. From every sentence and every word has a particular name, and you have to call those words from 8 types of parts of speech. And if you have clear concept, clear idea about parts of speech, you can easily translate any sentence from English to Bengali, as well as you can understand all the things about sentences. আপনারা প্রত্যেকেই জানেন যে পার্টস অফ স্পিচ কি। এগুলো আহ, 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো নাম আপনারা শুনছেন, আমরা জানি, ডেফিনেশন আমরা বুঝি, কিন্তু এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা কোথায়? এইটা কি আমরা পারি? এটা কি আমরা জানি? এইটা আমাকে জানতে হবে, এইটা সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই পার্টস অফ স্পিচ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন। এইটা সম্পর্কে যদি কেউ ক্লিয়ার একটা কনসেপ্ট বা ধারণা রাখে, তার ল্যাঙ্গুয়েজটা শেখা অনেক 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 বেশি ইজি হয়ে যায়, অনেক বেশি সহজ হয়ে যায়। সেটা কেমন আমি আপনাদেরকে বলি। জাস্ট একটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন বা ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, এই বিষয়টা সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা নেওয়ার চেষ্টা করেন। আমি দেখাচ্ছি। আহ, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, আমাকে একটু টাইম দিবেন। মনে করেন, জাস্ট ওয়েট, মনে করেন আমি একটা বাক্য লিখবো, যে কোনো একটা ইংলিশ সেন্টেন্স আমি এখানে লিখবো। ট্রাই টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিক্যালি। ফর এক্সাম্পল, হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড। আমি লিখলাম যে সে মাঠে ফুটবল খেলে। এই যে বাক্যটা আমি ইংলিশে লিখলাম, এই বাক্যটা লিখতে গেলে আমার কিসের ব্যবহার করতে হয়েছে? শব্দের ব্যবহার করতে হয়েছে। আবারও বলছি, ওয়ার্ড। একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন কি? যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে, তাকেই সেন্টেন্স বা বাক্য বলে। তো এই যে বাক্যটি আমি লিখলাম, হি প্লেইস ফুটবল অন দ্য ফিল্ড, এই বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো আছে, প্রত্যেকটা শব্দের একটা নাম আছে। যেমন এখানে হি, এটা একটা প্রোনাউন; প্লেস, এটা একটা ভার্ব; ফুটবল, এটা একটা নাউন; অন, এটা একটা প্রেপোজিশন; দা, এটা একটা অ্যাডজেক্টিভ। এ অ্যান্ড দি কে আমরা আর্টিকেল বলি, বাট 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর আর্টিকেল নামের কিন্তু কোনো শব্দ নেই। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এগুলো অ্যাজেক্টিভ। ফিল্ড একটা নাউন অ্যাজ এ ওয়ার্ড। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের আমি নাম বললাম, এরকম আপনি যে ইংলিশ সেন্টেন্সই লেখেন না কেন, যেটাই বলেন না কেন বা পড়েন না কেন, সেই বাক্যের ভিতরে যে শব্দগুলো থাকে, প্রত্যেকটা শব্দের একটা নাম আছে। এই নামগুলো 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসবে। এই নামটা আপনাদেরকে আইডেন্টিফাই করা শিখতে হবে। এইটা যারা আইডেন্টিফাই করতে পারবে, তারা যে কোনো সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল মিনিং বের করে আনতে পারবে। ইভেন আপনার যদি ভোকাবুলারি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নাও থাকে, তাও আপনি একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল সেন্স, অর্থ, মিনিং, থট বুঝতে পারবেন। কেমন জানেন? আমরা অনেকে ইংলিশ নিউজ পেপার পড়ি না? যদি কেউ পড়ে থাকেন, দেখবেন নিউজ পেপারের যে বাক্যগুলো থাকে, অনেক কমপ্লেক্স, অনেক বেশি ক্লজ বা ফ্রেজ সেখানে থাকে। তো মনে করেন 15টা ওয়ার্ড দিয়ে একটা বাক্য তৈরি করা, অনেক লম্বা একটা বাক্য, 15টা ওয়ার্ড আছে।
এখন বাক্যটা আপনি ইংলিশে পড়লেন, বাংলায় ট্রান্সলেট করতে পারছেন না। এখন ট্রান্সলেট করতে না পারার মেইন রিজনটা কি? যে আমি শব্দ অর্থ পারি না। এখন 15টা ওয়ার্ড আছে একটা বাক্যে, আপনি 10টা ওয়ার্ডের অর্থ জানেন, 5টি জানেন না। ওই 5টি আপনি ডিকশনারিতে সার্চ দেন, মোবাইলের ডিকশনারি আছে, 1 সেকেন্ডের ভিতরেই পাওয়া যায় এখন। এখন ওই 5টি ওয়ার্ডের অর্থ জানলেই কি আপনি সম্পূর্ণ সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবেন? ভেবে দেখবেন তো, বা একজন ট্রাই করে দেখবেন তো, দেখবেন হয় না। কিন্তু ওই 5টি ওয়ার্ড আপনি জানেন না, 10টি ওয়ার্ডের অর্থ আপনি হয়তো জানেন। বাট যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারেন একটা সেন্টেন্স থেকে প্রত্যেকটা ওয়ার্ডের, আপনি বুঝতে পারবেন ওই সেন্টেন্সটা মূলত কি বলতে চাচ্ছে, তার অ্যাকচুয়াল সেন্সটা কি, অর্থটা কি। ভোকাবুলারি না জানলেও পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট রাখতে পারলে যে কোনো কথা বোঝা যায়, অ্যাকচুয়াল সেন্স বোঝা যায়, কেন বলছি এটা বোঝা যায়। পার্টস অফ স্পিচ কি করে? একটা সেন্টেন্সকে অর্গানাইজ করে, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড এটা বোঝা যায়। এটা জানতেই হবে। এবং এটা কিভাবে কাজ করে আমি আপনাদের বলি। আপনারা জেরান ইনফিনিটিভ পার্টিসিপল নামে একটা টপিকের নাম শুনছেন, অনেকেই টপিকটা নিয়ে কনফিউশন ফেস করে। কিন্তু এই জায়গাটায় দেখেন, এরা এই পার্টস অফ স্পিচেরই ভাই বোন। কেমন সেটা? পার্টস অফ স্পিচটা এত গুরুত্বপূর্ণ কেন বলছি? এটা কখনো মুখস্থ করা যায় না কিন্তু। আপনি যে মুখস্থ করবেন যে এই শব্দগুলো নাউন, এই শব্দগুলো ভার্ব, এই শব্দগুলো অ্যাডজেক্টিভ, না, এটা করা যায় না। এটা তার ডেফিনেশন এবং অবস্থান ভেদে পরিবর্তন হয়। মনে করেন আমি যদি বলি গো, আমি যদি বলি বলেন কি এটা কোন পার্টস অফ স্পিচ, আপনি কি বলবেন? এটা ভার্ব। আমি যদি বলি ওয়াক, এটা কোন পার্টস অফ স্পিচ, আপনি কি বলবেন? ভার্ব। আমি যদি বলি টেক, এটা কোন পার্টস অফ স্পিচ, আপনি কি বলবেন? ভার্ব। আমি যদি বলি টক, মানে কথা বলা, এটা কোন পার্টস অফ স্পিচ, আপনি বলবেন ভার্ব। তাই না? কিন্তু দেখেন, আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এই সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে, এই যে বাক্যটা, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পৃথিবীটা এভাবেই যায়, পৃথিবীটা এভাবেই চলে। এই বাক্যে এই গোটা একটা নাউন হিসাবে বসতেছে। নাউন, এখানে দিসটা সাবজেক্ট অর্থাৎ এটা প্রোনাউন, ইজটা মূলত মেইন ভার্ব। আর এই গো, এটা একটা নাউন, এটা নাউন। আবার দেখেন, এই যে ওয়াক, ওয়াক মানে আমরা জানি হাঁটা। এই যে টক, টক মানে কথা বলা। আমি যদি এইভাবে একটা কথা বলি, আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি, আমি তার সাথে কথা বলি, এই টক শব্দটা একটা ভার্ব, সাবজেক্টের পরে আছে। কিন্তু আমি যদি এইভাবে একটা বাক্য লিখি, যেমন আই হ্যাভ আ টক উইথ হিম, এর বাংলা অর্থ হচ্ছে আমার তার সাথে একটা কথা আছে। আই হ্যাভ আ টক উইথ হিম, আমার তার সাথে একটা কথা আছে। এই যে বাক্যটা আমি লিখলাম আই হ্যাভ আ টক উইথ হিম, এই বাক্যে এই টকটা জাস্ট একটা নাউন হিসাবে বসছে, ভার্ব না। বাট আগের বাক্যে এটা ভার্ব হিসাবে ছিল। এইভাবেই পার্টস অফ স্পিচ পরিবর্তন হয়। এই পরিবর্তন যদি বুঝতে না পারি, আমরা ভোকাবুলারি জানা সত্ত্বেও একটা সেন্টেন্স বা একটা বাক্যের অ্যাকচুয়াল অর্থ বা অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবো না। আবারও বলছি, পার্টস অফ স্পিচ পরিবর্তন হয়। কেমন? এই দেখেন, আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম। এই ম্যাঙ্গো শব্দটা কি? একটা নাউন। কেন নাউন? একটা ফলের নাম। কিন্তু আমি যদি এইভাবে বলি দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এর বাংলা অর্থ হচ্ছে এটা একটা আম গাছ। অর্থাৎ এই ম্যাঙ্গো শব্দটা এখন ট্রিকে মডিফাই করছে। আগের বাক্যে যে ম্যাঙ্গোটা নাউন ছিল, পরের বাক্যে একই ওয়ার্ড একই স্পেলিং, ওই ম্যাঙ্গোটা হয়ে গেছে অ্যাজেক্টিভ। এইভাবে পার্টস অফ স্পিচের পরিবর্তন হয়। এই পরিবর্তনটা বুঝতে হবে। যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, রাইট নাও আই এম ইউর টিচার। আমি যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, আমি তাদের স্টুডেন্ট ছিলাম। আমি যখন আমার আব্বুর সামনে গিয়ে দাঁড়াই, আমি তার ছেলে। এই যে আমি একটা মানুষ, বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি। সেন্টেন্সে ওয়ার্ডগুলো বিভিন্ন পজিশনে বসে পার্টস অফ স্পিচে চেঞ্জ হয়। আর যখনই এই চেঞ্জটা হয়, তখন সম্পূর্ণ বাক্যের অর্থের পরিবর্তন হয়ে যায়। আবারও বলছি, আমি আপনাদের সঙ্গে 7টি পয়েন্ট নিয়ে কথা বলবো। হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। মাই ফার্স্ট পয়েন্ট ইজ উই হ্যাভ টু নো অ্যাবাউট সেন্টেন্স। সেকেন্ড পয়েন্ট, সেন্টেন্স কম্পোনেন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচের কথা আমি কি বলছি? এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন। এটা জানা থাকলে হোল ইংলিশ গ্রামারটা কভার হয়ে যায়। কেমন সেটা? এই দেখেন, আমি যদি এরকম একটা বাক্য লিখি, হি ইজ ওয়াকিং অন দ্য রোড, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে সে রাস্তায় হাঁটছে, সে রাস্তার উপর দিয়ে হাঁটছে। এখানে
আমি যদি আপনাদেরকে বলি, বলেন তো এই বাক্যটা কোন টেন্সে লেখা আছে, প্রত্যেকে বলবেন যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। হিটা সাবজেক্ট, ইজটা অক্সিলারি ভার্ব, ওয়াকিংটা মেইন ভার্ব। এই ওয়াকিংটা কি তাহলে? এখানে ভার্ব, অ্যাকশন দিচ্ছে, কাজ করা বোঝাচ্ছে যে সে হাঁটছে। কিন্তু আমি যদি এইভাবে একটা কথা বলি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এর বাংলা অর্থ হচ্ছে হাঁটা একটা ভালো ব্যায়াম। কি বললাম? হাঁটা একটা ভালো ব্যায়াম। এইখানে ওয়াকিংটা সাবজেক্টের স্থানে আছে, এই ইজটা এখানে মেইন ভার্ব, ইজ ছাড়া এখানে আর কোনো ভার্ব নেই, অর্থাৎ এটা বি ভার্বের একটা সেন্টেন্স। এই বাক্যে ওয়াকিংটা সাবজেক্ট, অর্থাৎ এটাকে বলা হয় জেরান্ড। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা নাউন। এই বাক্যের বাংলা অর্থ কি? হাঁটা একটি ভালো ব্যায়াম। আবার যদি আমি এইভাবে একটা সেন্টেন্স লিখি, আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, এই বাক্যের বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। অর্থাৎ এই বাক্যে সি এর পাস্ট ফর্ম স, এটা মেইন ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এই ওয়াকিংটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত একটা শব্দ, এটাকে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল বলে। অনেকে এরকম দেখলে মনে করে কন্টিনিউয়াস টেন্স, বাট কন্টিনিউয়াস টেন্স না, এর আগে কোনো অ্যাম, ইজ, আর, অজ, আর, শ্যাল বি, উইল বি আছে। এই ওয়াকিং থেকে আপনি বলতে পারবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, না ফিউচার কন্টিনিউয়াস? পারবেন না। এটা সাবজেক্ট থেকে দূরে বসছে, এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। চেহারাটা ভার্বের মতো মনে হলেও, এটা দেখতে মনে হচ্ছে ভার্ব, বাট এটা অ্যাকচুয়ালি ভার্ব না, এটা কোনো অ্যাকশন দেয় না। এটা কি করছে? আমি একটা ছেলেকে দেখেছিলাম রাস্তায় হাঁটতে, ছেলেটা কি করতেছিল? রাস্তায় হাঁটতেছিল, হাঁটন্ত অবস্থায় আমি তাকে দেখেছিলাম। এইটাকে বলা হয় ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। অর্থাৎ একদম ফার্স্ট সেন্টেন্সে এই ওয়াকিংটা আমার ভার্ব, সেকেন্ড সেন্টেন্সে এই ওয়াকিংটা আমার নাউন, থার্ড সেন্টেন্সে একই স্পেলিং, এই ওয়াকিংটা আমার অ্যাজেক্টিভ। এই যে তিনটা পজিশনে বসার কারণে ওয়াকিং ওয়ার্ডটা, এই তিনটা বাক্যের অর্থ তিন ধরনের হয়েছে। যে সে রাস্তায় হাঁটছে, হাঁটা একটা ভালো ব্যায়াম, আমি একটা ছেলেকে হাঁটতে দেখেছিলাম। দেখছেন? এই এই যে অর্থগুলো আমি বলতেছি, এটা কিভাবে বলতেছি? জাস্ট পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার কারণে আমি অ্যাকচুয়াল অর্থটা বলতে পারছি। আপনি যদি ভোকাবুলারি শেখেন, যতই ভোকাবুলারি জানেন না কেন, পার্টস অফ স্পিচ যদি ধরতে না পারেন, আইডেন্টিফাই করতে না পারেন, একটা সেন্টেন্স বা বাক্য পড়ে তার অ্যাকচুয়াল অর্থ, অ্যাকচুয়াল মিনিং আপনি বের করতে পারবেন না। তো আবারও বলছি, এটা সম্পর্কে কনসেপ্ট রাখবেন। আমাদের নেক্সট ক্লাসে আমি এটা নিয়ে আরো ডিটেলসে আপনাদের সঙ্গে কথা বলবো, আরো ডিটেলসে আপনাদেরকে আমি দেখাবো। এখন দেখেন, তাহলে 3 নম্বর পয়েন্ট কি? পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। এরপর দেখেন পয়েন্ট নাম্বার 4, আমাদের 4 নম্বর পয়েন্টটা কি আসে দেখেন, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ভার্ব। আপনাকে ভার্ব সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে। জাস্ট লেখেন 1 নম্বর পয়েন্ট সেন্টেন্স, 2 নম্বর পয়েন্ট সেন্টেন্স কম্পোনেন্ট, 3 নম্বর পয়েন্ট পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, 4 নম্বর পয়েন্ট ভার্ব। ভার্বটা কি? ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। Verb is the biggest topic of grammar. It is involved with so many important topics. So until you won't have more idea about verb, you cannot be able to make sentences correctly. দেখেন, এই ভার্ব নিয়ে আমি যদি একটু এর ক্লাসিফিকেশন বলি, এগুলোর নাম আপনারা শুনছেন, বাট প্র্যাকটিক্যালি ব্যবহারটা আমরা বুঝি না। যেমন ভার্ব প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে ফাইনাইট, একটা নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব আবার 2 প্রকার, প্রিন্সিপাল, অক্সিলারি। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। পার্টিসিপল আবার 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট পার্টিসিপল। এই নামগুলো আপনারা শুনছেন। প্রিন্সিপাল ভার্ব আবার 2 প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। অক্সিলারি ভার্ব আবার 2 প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। মডালের আবার আরেকটা প্রকার আছে সেমি মডাল অক্সিলারি। এছাড়া কোয়াসি প্যাসিভ ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব, কজেটিভ ভার্ব, লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব, অনেক নাম আছে, অনেক ভার্বের ফর্ম আছে। এই নাম আমরা জানি, বাট এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা শিখতে হবে। আর এখানে মেইন বিষয়টা হচ্ছে, আমাদের যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, এর ভিতর ভার্বটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স। ভার্ব ডিনোটস বিং, হ্যাভিং, অর ডুইং সামথিং। আই মিন উইদাউট ভার্ব ইউ ক্যানট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। ভার্ব ছাড়া আপনি ইংলিশে কোনো ধরনের সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন না। তো ভার্ব সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে। আবারও বলছি, আমি প্র্যাকটিক্যালি দেখাবো, তার আগে আপনারা পয়েন্টগুলো একটু লিখে নিন। পয়েন্ট নাম্বার 5, আপনাকে টেন্স সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে। কেন রাখতে হবে আমি বলবো। পয়েন্ট নাম্বার 6, আপনাকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। আবারও বলছি, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য প্রপার ইউজ অফ মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্ব ফর ডেভেলপিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড পয়েন্ট নাম্বার 7, প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার শিখতে হবে। প্র্যাকটিক্যাল ব্যবহার মানে
বাই ছাড়া প্যাসিভের ব্যবহার শিখতে হবে, বাই ছাড়া, উইদাউট বাই ইউ হ্যাভ টু মেক সেন্টেন্সেস ইউজিং প্যাসিভ। সো আবারও বলছি, ফার্স্ট একটা হেডলাইন দিবেন, হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। দেন আই হ্যাভ discussed 7 points here. My first point is you have to know about sentence, after that sentence component, then parts of speech, then verb, after that tense, then you have to learn about modal and semi-modal auxiliary verb, that is point number 6, and point number 7, পার্টস প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহারটা আপনাকে শিখতে হবে। ওকে, এই 7টি পয়েন্ট আপনারা একটু নোট ডাউন করেন। এবার আমি আপনাদের প্র্যাকটিক্যাল জায়গাটাতে নিয়ে যাব। প্র্যাকটিক্যালি প্রত্যেকটা বিষয় আমি লিখে দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখেন, ধারাবাহিকভাবে নেওয়ার চেষ্টা করেন। আশা করি আপনারা অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন বা বিষয়গুলোকে আয়ত্তে নিতে পারবেন। দেখেন, প্রথমত যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি। ইংলিশে একটা কথা মনে রাখবেন, যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করতে হয়। ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস ইউ হ্যাভ টু মেনটেন আ পার্টিকুলার স্ট্রাকচার। এই যে স্ট্রাকচারটি আমি দেখাবো, প্রায় 90% ইংলিশ সেন্টেন্স জাস্ট এই একটা স্ট্রাকচার মেনটেন করেই হয়। এইটা বাদে আরেকটা স্ট্রাকচার আছে, সেটা নির্দিষ্ট একটা জায়গায় ব্যবহৃত হয়। তো সেটা নিয়ে পরে কথা বলবো, তার আগে এটা দেখেন, যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমত আপনাকে একটা সাবজেক্টের ব্যবহার করতে হবে, সাবজেক্ট লাগবে। এই সাবজেক্টের জায়গায় নাউন অথবা প্রোনাউন বসে। এটা কি, ওই যে বললাম, আপনি যখনই একটা সেন্টেন্স তৈরি করবেন, একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে কিসের প্রয়োজন হয়, লাগে কি, শব্দ, ওয়ার্ড। সেন্টেন্সের ডেফিনেশন কি, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা অর্থ দেয় তাকে সেন্টেন্স বলে। তো প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের একটা অর্থ আছে, একটা নাম আছে। তো শুরুতে যে ওয়ার্ডটা থাকে সেটা হয় নাউন অথবা প্রোনাউন হয়, এরপরেই ভার্ব বসাতে হবে। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব বসে। বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা হয় না, আওয়ার মাদার টাং ইজ বাংলা। বাংলায় ভার্বটা লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে বসে। এই একটা ওলট পালটের জন্য আমাদের এত রুলস শিখতে হয়, এত বেশি প্র্যাকটিস করতে হয়। তো দেখেন, এরপর হচ্ছে এক্সটেনশন। আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট অবজেক্ট না, আবার বলছি এক্সটেনশন, অতিরিক্ত অংশ। কারণ এই জায়গাটাতে অবজেক্ট বসতে পারে, অথবা কমপ্লিমেন্ট বসতে পারে, অথবা অ্যাডভার্বিয়ালস এটা বসতে পারে। এই জিনিসগুলো মূলত কি, আমি আপনাদেরকে বলবো, ইন ডিটেলসে বলবো। তো দেখেন, আমি আবারও বলছি, এইটা ছাড়া আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে ইট বা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। সেটা নির্দিষ্ট একটা জায়গায় হয়। তো মেইনলি 90% যে কোনো ইংলিশ সেন্টেন্স বা বাক্য তৈরি করার ক্ষেত্রে এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হয়। ফার্স্ট অফ অল, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স ইউ নিড আ সাবজেক্ট। In the place of subject, you have to use noun or pronoun. After that, you have to put a particular verb, then extension, and in the place of extension you have to use object, complement or adverbials. Okay, so what is subject? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন বলবে, কেউ তো একজন করবে। প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করেন, অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে, আমি হতে পারি, আমরা হতে পারি, তুমি হতে পারো, তোমরা হতে পারো, সে হতে পারে, হ্যাঁ, দে হতে পারে। এইভাবে একটা সেন্টেন্সের সাবজেক্ট গুলো হয়, আই, উই, ইউ, হি, সি, দে, অথবা রহিম, করিম। এগুলোই তো একটা বাক্যের কি হয়, সাবজেক্ট। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, যারা একদমই দুর্বল, যারা একদমই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন না, শেখার চেষ্টা করে যাচ্ছেন, ভালোভাবে দেখেন, আপনি নিতে পারবেন। জাস্ট ট্রাই টু টেক মি পজিটিভলি। হিয়ার ইউ ক্যান সি, সাবজেক্টের পরেই যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে ভার্বের ব্যবহার করতে হয়। ভার্ব কি, ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ওই যে কোনো কিছু করা, হওয়া, থাকা, বলা, খাওয়া, দেওয়া, নেওয়া, এগুলোকে আমরা ভার্ব বলি। যেমন আই ইট, আমি খাই, কথাটা বোঝেন, আমি খাই। এবার আমি যদি বলি উই প্লে, আমরা খেলি। আমি যদি বলি ইউ ডু, তুমি করো। দেখেন, আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন, কথা বলতে না পারার রিজনটাকে আমি আপনাদেরকে বলবো। হি ড্রাইভস, সে চালায়। বা শি ড্রস, সে আঁকে। ড্র মানে কি, আঁকে। দে গো, তারা যায়। দে গো। রহিম স্পিক, রহিম বলে। রহিম স্পিক্স। সো এই যে সাবজেক্ট আর ভার্ব গুলো আমি পাশাপাশি লিখলাম না, একটা জিনিস মনে রাখবেন,
সাবজেক্ট আর ভার্ব যদি কেউ পাশাপাশি বসাতে পারে, এক্সটেনশন যেটা অর্থাৎ বাকি যে অংশটা অটোমেটিক্যালি চলে আসে। আমি খাই, কি খাই, আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান বসাই দেন। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকিটা অটোমেটিক্যালি চলে আসে। সো আমি যদি বলি আই ইট রাইস, দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স, রাইট? আমি ভাত খাই। এখন উই প্লে, আমরা খেলি। মানুষ খেলে কি? আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, দাবা খেলেন, লুডো খেলেন, বলেন একটা কিছু। সো উই প্লে ফুটবল, দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। ইউ ডু, তুমি করো। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি করো? কাজ করো। বোঝার চেষ্টা করেন, কাজ করো। হি ড্রাইভ, সে চালায়, কি চালায়? হি ড্রাইভস আ কার, ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। এটা একটা কমপ্লিট সেন্টেন্স। শি ড্রস আ পিকচার, শি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। দে গো, তারা যায়, মানুষ যায় কোথায়? দে গো টু স্কুল, দে গো টু মার্কেট। হ্যাঁ, এইভাবে আপনি বসান। রহিম স্পিক্স, রহিম বলে, কি বলে? রহিম স্পিক্স ইংলিশ, আপনি লিখে দেন রহিম ইংরেজি বলে, ইংরেজিতে কথা বলে। এই যে সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম, দেন এক্সটেনশন, এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে। এখন একটা জিনিস বোঝেন, এই পাশে আমি লিখছি অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়ালস। এই জিনিসগুলো মূলত কি? দেখেন, অবজেক্ট হচ্ছে কোনো সেন্টেন্স বা বাক্যের ভার্বকে আপনি যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, তাহলে অবজেক্ট পাওয়া যায়। কি বললাম? আবারও বলছি, যে কোনো সেন্টেন্স বা বাক্যের ভার্বকে, কাকে? ভার্বকে কি অথবা কাকে, হোয়াট অ্যান্ড হুম দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়। অবজেক্ট দুই প্রকার, একটা বলা হয় ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। ওকে? হোয়াট বা কি দ্বারা প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়, হুম বা কাকে দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়। যেমন দেখেন, আই ইট, আমি খাই। হোয়াট, আমি কি খাই? আই ইট রাইস, আমি ভাত খাই। উই প্লে, উই প্লে, আমরা কি খেলি? ফুটবল খেলি। ইউ ডু, তুমি করো, কি করো? কাজ করো। সে কি চালায়? গাড়ি চালায়। কি আঁকে? ছবি আঁকে। অর্থাৎ রাইস, ফুটবল, ওয়ার্ড, কার, পিকচার, এগুলো সবই হচ্ছে আমার অবজেক্ট। কিন্তু দেখেন, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। গোটাকে আপনি প্রশ্ন করেন তো, কি যায়, কাকে যায়? কোনো উত্তর আসে? উত্তর মিলাতে পারেন না। আপনি যদি বলেন তারা কোথায় যায়, তাহলে হবে স্কুলে যায়। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যের ভার্বকে যদি কোথায়, কখন, কিভাবে, কেন, কতটুকু দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে অ্যাডভার্ব পাওয়া যায়। এই যে টু স্কুল, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। রহিম স্পিক্স, রহিম বলে, কি বলে? ইংরেজি বলে, এটা আবার অবজেক্ট। ওকে? অর্থাৎ আমার সবই যে অবজেক্ট হবে এরকম না। আবারও বলছি, একটা বাক্যের ভার্বকে যদি হোয়াট অ্যান্ড হুম অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, তাহলে অবজেক্ট পাওয়া যায়। আর কোন বাক্যের ভার্বকে আপনি যদি হাউ মানে কিভাবে, ওয়্যার মানে কোথায়, ওয়েন মানে কখন, অ্যান্ড ওয়াই মানে কেন, এই WH ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করেন, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। এবং এই অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে অনেক লং সেন্টেন্সে পরিণত করা যায়। কিভাবে আমি দেখাচ্ছি। তার আগে কমপ্লিমেন্ট জিনিসটা কি, এটা একটু বোঝেন। কমপ্লিমেন্ট এর বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। অর্থাৎ এমন কোন সেন্টেন্স যে সেন্টেন্সের সাবজেক্ট এবং এক্সটেনশন একই ব্যক্তি বা বস্তু হয়। অর্থাৎ বি ভার্ব দিয়ে যে বাক্যগুলো তৈরি হয়, সেগুলোকেই কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। বি ভার্ব বোঝেন? এম ইজ আর ওয়াজ ওয়ার। যেমন দেখেন, আমি যদি বলি হি ইজ আ ডক্টর, এই বাক্যটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট যুক্ত বাক্য। হি ইজ আ ডক্টর মানে এখানে এই যে ডক্টর যে কথাটা, এটাকে অবজেক্টও বলা হবে না, এটাকে অ্যাডভার্বও বলা হবে না, এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট বলা হচ্ছে? দেখেন, এই বাক্যে যে লোকটা হি, সেই লোকটাই ডক্টর, মানে যে ডক্টর সেই হি। আমি যদি বলি দে আর হ্যাপি, এখানে যারা দে তারাই হ্যাপি, যারা হ্যাপি তারাই দে। আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। এখানে যে লোকটা আই, সেই টিচার, যে টিচার সেই আই। অর্থাৎ সাবজেক্ট এবং এক্সটেনশনে একই ব্যক্তি বা বস্তু নিয়ে কথা বলা হচ্ছে, এটাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। এই সেন্টেন্সগুলো আর বড় করা যায় না, এগুলো এখানেই ফুল স্টপ হয়। কমপ্লিমেন্টের বাংলা অর্থ কি? পরিপূরক। অর্থাৎ সাবজেক্টে যে থাকবে, এক্সটেনশনেও সেই থাকবে, এক্সটেনশনে যে থাকবে, সাবজেক্টেও সেই থাকবে। মূলত এই অ্যাম ইজ আর অজ ওয়্যার, এই বি ভার্বগুলো যদি কোনো বাক্যে মেইন ভার্ব হিসাবে বসে, তাহলে সেটাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। অ্যাম ইজ আর থাকলেই আমরা অনেকে মনে করি মনে হয় কন্টিনিউয়াস টেন্স, বাট না। এগুলো যখন মেইন ভার্ব হচ্ছে, এগুলো ইনডেফিনিট। এই যে হি ইজ আ ডক্টর, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। দে আর হ্যাপি, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। আই এম আ টিচার, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। ঠিক আছে?
কন্টিনিউয়াস কখন হয়? যখন এই অ্যাম ইজ আর এরপর আরেকটা ভার্ব থাকে, তার সাথে আইএনজি হয়, তখন কন্টিনিউয়াস হয়। তো যাই হোক, এটা মনে রাখবেন, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এই বি ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে বসলে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। এছাড়াও কিছু ভার্ব আছে লিঙ্কিং বা কপিলেটিভ ভার্ব, যেমন বিকাম, অ্যাপেয়ার, লাইক, সিম, এইগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা গেলে সেটা কমপ্লিমেন্ট হয়। কেমন জানেন? মনে করেন আমি যদি এরকম একটা বাক্য বলি, হি বিকেইম আ ইউটিউবার, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে সে একজন ইউটিউবার হয়েছিল। এই বিকেমের পরিবর্তে, মানে বোঝেন, এই বাক্যে যে লোকটা হি সেই কিন্তু ইউটিউবার, যে ইউটিউবার সেই কিন্তু হি। তাহলে এই বিকেইমের পরিবর্তে আমি যদি বলি যে হি ওয়াজ আ ইউটিউবার, এর বাংলা তো সে একজন ইউটিউবার ছিল। হি বিকেইম আ ইউটিউবার, সে একজন ইউটিউবার হয়েছিল। হি ওয়াজ আ ইউটিউবার, সে একজন ইউটিউবার ছিল। খুব বেশি পার্থক্য কি হচ্ছে? অর্থাৎ বিকেইম কে অজ ভার্ব দ্বারা কি রিপ্লেস করা যাচ্ছে? যাচ্ছে। তাহলে ওইটাকে বলা হয় লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব। এবং ওই যে ইউটিউবার, এটা একটা কমপ্লিমেন্ট। তাহলে এটা বোঝেন, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে মূলত এই স্ট্রাকচারটা মেনটেন করতে হয়। এক নম্বর কথা আমার। দুই নম্বর কথা, আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট আমরা এটা বলবো না। এখানে কমপ্লিমেন্ট বসতে পারে, অবজেক্ট বসতে পারে, অথবা অ্যাডভার্বিয়ালস বসতে পারে। অবজেক্টটা কি? কোনো বাক্যের ভার্বকে হোয়াট অ্যান্ড হুম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কমপ্লিমেন্ট হচ্ছে এমন কোন সেন্টেন্স যেখানে মূলত এই অ্যাম ইজ আর ওয়াজ আর বি ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে থাকে, অর্থাৎ সাবজেক্টে যে থাকে এক্সটেনশনও সেই থাকে, তার সম্পর্কেই বলা হয়। আর অ্যাডভার্বিয়ালসটা হচ্ছে একটা বাক্যের ভার্বকে হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই, এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করলে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়। কেমন? দেখেন, একটা বিষয় মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এই জায়গাটা আমি যদি একটু ডিটেলস আপনাকে বলি, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি বা টেকনিক আপনি বলতে পারেন। জাস্ট 5টা মিনিট টাইম দেন, আমি দেখাবো আপনাদেরকে। আমরা সারা জীবন এই ধরনের ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত। যে আই ইট রাইস, আমি ভাত খাই, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। বাট আমরা কি সারা জীবন এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকবো? আমরা কি একটা সেন্টেন্সকে লং করতে পারি না? বড় করতে পারি না? আমরা কি একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি না? অবশ্যই পারি। আমরা কিন্তু জাস্ট এতটুকুই প্র্যাকটিস করি, আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস। কিন্তু একটা সিম্পল সেন্টেন্সকে অনেক বড় করা যায়। একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে অনেক বেশি ইনফরমেশন নিয়ে আসা যায় যদি, কি হয়, যদি এই অ্যাডভার্বিয়ালস এর ব্যবহারটা সঠিকভাবে জানা যায়। কেমন সেটা? অ্যাডভার্বিয়ালস এর ব্যবহারটা কিভাবে হয়? দেখেন, এই রাইস, তাই না? এখানে ভার্ব কোনটা? ইট। এই ইটটাকে আপনি কোশ্চেন করবেন, ঠিক আছে? আমি ভাত খাই। এবার আপনি আপনি কিভাবে ভাত খান? হাউ ডু ইউ ইট রাইস? এখন আমি যদি বলি আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুব ধীরে সুস্থে ভাত খাই, অর্থাৎ আমার খাওয়ার ধরনটা কেমন, বিহেভিয়ারটা কেমন, খাওয়ার সময় আমার আচরণ বা ম্যানারটা কেমন, স্লোলি। তো এটাকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার। আমার সেন্টেন্সটা কিন্তু একটু বড় হলো, আমি কিন্তু বাক্যটাকে একটু মডিফাই করতে পারলাম। বোঝার চেষ্টা করেন। এবার দেখেন, আমি যদি বলি ওয়ার ডু ইউ ইট রাইস, আপনি কোথায় ভাত খান, ওয়ার দিয়ে কোশ্চেন করেন। তাহলে আমি বললাম যে আমি বাড়িতে ভাত খাই, আমি আমার বাড়িতে বসে ভাত খাই, অ্যাট মাই হোম, অথবা জাস্ট অ্যাট হোম। সো কি বললাম? আই রাইস ভেরি স্লোলি অ্যাট হোম, অর অথবা আপনি বলতে পারেন ইন মাই রুম, এটাও আপনি বলতে পারেন। সো এই যে অ্যাট হোম, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এটা কিভাবে পেলাম? ভার্বকে ওয়ার দ্বারা কোশ্চেন করে। আবার আপনি কোশ্চেন করেন, ওয়েন ডু ইউ ইট রাইস, আপনি যে ভাত খান, কখন ভাত খান? ওয়েন ডু ইউ ইট রাইস, আপনি কখন ভাত খান? এখন আমি যদি বলি যে আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট হোম 3 টাইমস আ ডে, অর্থাৎ আমি দিনে 3বার ভাত খাই। আমি দিনে 3বার ভাত খাই। এটাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ টাইম। ভার্বকে ওয়েন দ্বারা কোশ্চেন করলে এই অ্যান্সারটা আমরা পাই, এই অ্যান্সারটা পাওয়া যায় অ্যাডভার্ব অফ টাইম। আপনি যে দিনে 3বার ভাত খান, আপনি কেন ভাত খান? ওয়াই ডু ইউ ইট রাইস, এটাকে বলে অ্যাডভার্ব অফ রিজন। ভাত খাওয়ার পিছনে আপনার কারণটা কি? আমি বলতে পারি আমার শরীরে শক্তি বাড়ানোর জন্য আমি ভাত খাই, বা আমি ওজন বাড়াতে ভাত খাই। আই ক্যান সে দ্যাট টু গেট এনার্জি, টু গেট মানে কি? পাওয়া। তাহলে টু গেট মানে পেতে, টু গেট মানে পেতে। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটাকে ইনফিনিটিভ বলা হয়। ডু মানে করা, টু ডু মানে করতে। রিড মানে পড়া, টু রিড মানে পড়তে। রাইট মানে লেখা, টু রাইট মানে লিখতে। অথবা এরকম বলা যায় ফর গেটিং,
টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশনাল ওয়ার্ডের পর যদি ভার্ব বসে তার সাথে আইএনজি ইউজ করতে হয়। ফর গেটিং এনার্জি ইন মাই বডি। তাহলে আমি টোটাল বাক্যটা কি লিখলাম? ইন মাই বডি। তাহলে আমি টোটাল বাক্যটা কি লিখলাম? I eat rice very slowly at home 3 times a day to get or for getting energy in my body. তাহলে এই যে 3 times a day, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ কি? এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। টু গেট অর ফর গেটিং এনার্জি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। তাহলে আমার বাক্যটা কতটুকু ছিল? জাস্ট রাইস পর্যন্ত। সেইখান থেকে একটা সিম্পল বাক্যকে, সেন্টেন্সকে আমি কত বড় করলাম, লং করলাম, একটা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসলাম। কিভাবে নিয়ে আসলাম? অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে, অর্থাৎ এই ভার্বটাকে কোশ্চেন করে। হাউ, ওয়্যার, ওয়েন, হোয়াই। আপনি কিভাবে ভাত খান? স্লোলি। কোথায় ভাত খান? রুমে। কখন খান? দিনে 3 বার খাই। কেন খান? শরীরের শক্তি বাড়ানোর জন্য খাই। এইভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে আপনি লং করতে পারবেন। একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারবেন। এটা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি বা কৌশল। আমি আবারও বলছি, আহ, আপনি পারবেন। দেখেন, উই প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি। কোথায় ফুটবল খেলি, কিভাবে খেলি? আমি যদি বলি উই প্লে ফুটবল ভেরি ভেরি পলাইটলি। অর্থাৎ আমরা খুবই, আহ আমি বলতে পারি যে ভদ্রতার সহিত ফুটবল খেলি। খেলার মাঠে মারামারি করি না, ফাউল করি না, হ্যাঁ। অথবা আপনি বলতে পারেন ভেরি কুইকলি, ক্ষিপ্রতার সাথে ফুটবল খেলি, দ্রুততার সাথে ফুটবল খেলি, আপনি বলতে পারেন, হ্যাঁ। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আপনি যে ফুটবল খেলেন পলাইটলি, ওয়ার ডু ইউ প্লে ফুটবল? আই ক্যান সে দ্যাট অন দ্য ফিল্ড। অন দ্য ফিল্ড, আমরা মাঠে ফুটবল খেলি। FIEL, উই প্লে ফুটবল ভেরি পলাইটলি অন দ্য ফিল্ড। আপনি যে মাঠে ফুটবল খেলেন, কখন খেলেন? আমি বিকাল বেলায় খেলি, তাহলে ইন দ্য আফটারনুন। আমি বিকাল বেলায় ফুটবল খেলি, ইন দ্য আফটারনুন। আপনি যে বিকালে ফুটবল খেলেন মাঠে, ঠিক আছে, কেন ফুটবল খেলেন? আমি শরীরটাকে ফিট রাখার জন্য খেলি, বা শারীরিক ব্যায়াম করার জন্য খেলি। ইউ ক্যান সে টু ডু, অর্থাৎ করতে। অথবা আপনি বলতে পারেন ফর ডুইং, করার জন্য। কি? ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে দেখেন আমার বাক্যটা কতটুকু ছিল? জাস্ট উই প্লে ফুটবল, এই পর্যন্তই কিন্তু। বাট এইখান থেকে একটা সেন্টেন্স বা একটা বাক্যকে আমি কত বড় করলাম, কিভাবে লং করলাম, এটা কিভাবে সম্ভব হলো, বা কিভাবে আমি এটা করতে পারলাম? জাস্ট অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে। এই যে প্লে, এই যে ভার্বটাকে ডাবল বেস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। অর্থাৎ এই ভেরি পলাইটলি শব্দটা কি? অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব অফ ম্যানার। অন দ্য ফিল্ড, অ্যাডভার্ব অফ প্লেস, adverb of place. In the afternoon, adverb of time, adverb of time. To do or for doing physical exercise, adverb of reason. এইভাবে অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে, আবারও বলছি, যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং করা যায়। যে কোনো সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। দেখেন, আপনি যে কোনো সেন্টেন্স, এই দেখেন, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। কিভাবে চালায়? আপনি বলতে পারেন যে ভেরি কেয়ারফুলি, ভেরি কেয়ারফুলি। কোথায় চালায়? আমি বলতে পারি যে অন দ্য বিজি রোড। হ্যাঁ, সে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায় কেয়ারফুলি। সে যে বিজি রোডে কেয়ারফুলি গাড়ি চালায়, সে কখন চালায়? ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং। সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়। সে যে গাড়ি চালায়, কেন চালায়? আপনি বলতে পারেন টু আর্ন। আর্ন মানে কি? আয় করতে বা উপার্জন করতে, অথবা ফর আর্নিং। টু প্লাস বিয়র অর ফর প্লাস আইএনজি, মানি। টাকা উপার্জন করার জন্য সে সন্ধ্যাবেলায় খুবই সতর্কতার সাথে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়। অর্থাৎ আমার বাক্যটা কিন্তু কার পর্যন্তই ছিল? বাক্যটা কিন্তু ফুটবল পর্যন্তই ছিল, বা রাইস পর্যন্ত ছিল। সেইখান থেকে আমি বড় করছি, এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসছি। এখানে কিন্তু আমি কোনো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করিনি, জোড়া লাগাইনি। জাস্ট একটা সিম্পল সেন্টেন্সের ভিতরে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। এই মেথড, এই টেকনিক বা স্ট্র্যাটেজি যদি একবার কেউ প্র্যাকটিস করতে পারে বা অ্যাপ্লাই করতে পারে,
তার যে কোনো কনভারসেশন, কমিউনিকেশন, স্পিকিং করাটা তার জন্য অনেক সহজ হয়ে যায়। কথা বলতে বলতে জাস্ট যে যে ভার্বটা ইউজ করে কথা বলছেন ওইটাকে কোশ্চেন করতে হয়, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা অ্যান্সার পাওয়া যায়, অনেক ডিটেলসে অ্যান্সার অ্যান্সার দেওয়া যায়। ভিতর থেকে একটু প্রেপোজিশনের সঠিক ব্যবহারটা জানতে হয়। তো এই প্রেপোজিশনের উপর আমার এই ফ্রি ক্লাসের ভিতরেই, সেভেন্থ ফ্রি ক্লাসে ডিটেলস ব্যবহার দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাবো লাইভ ক্লাসে। তো এটা ক্লিয়ার হয়ে গেলে কোনো ঝামেলা থাকবে না, আপনারা পারবেন। এবং এগুলো কিন্তু এই অর্ডারটাই মেনটেন করবে, অর্থাৎ আগে ম্যানার, দেন প্লেস, দেন টাইম, তারপর রিজন। অর্থাৎ আগে হাউ দিয়ে কোশ্চেন করবেন, দেন হোয়ার, দেন ওয়েন, দেন হোয়াই। এটা ব্রেক করলে হবে না, এটা এইভাবে রাখলে গ্রামাটিক্যালি সেন্টেন্সগুলো কারেক্ট থাকবে, ঠিক থাকবে। তাহলে আমি আপনাদের একটা সাইড দেখালাম কিন্তু, যে কিভাবে একটা সেন্টেন্স লং করতে হয়, কিভাবে বড় করতে হয়, কিভাবে একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে হয়। এটা দরকার, এটা খুবই ইফেক্টিভ একটা টেকনিক। আবারও বলছি, এটার সম্পর্কে আরো ডিটেলস যদি আপনারা শিখতে চান বা জানতে চান, আমি আগামীকালকের ক্লাসে এটা নিয়ে আরো ডিটেলসে কথা বলবো। আমার আজকের মেইন পার্ট হচ্ছে স্পোকেনের জায়গাগুলো নিয়ে। তো এটা দেখাতে দেখাতে চলে আসছে বিষয়টা সামনে, এই জন্য দেখাই দিছি। বাট আমার মেইন পার্ট স্পোকেন, আমি এগুলো একটু কেটে দেই। আবারও বলে রাখলাম প্রত্যেককে, এইভাবেই কিন্তু যে কোনো শর্ট সেন্টেন্সকে লং করা যায়। ঠিক আছে, ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। আমি এটা নেক্সট ক্লাসে না হয় আরো ডিটেলসে দেখাবো। আগামীকালও সেম টাইমে রাত 10টায় ক্লাস করবেন। এরপর দেখেন, আমি সেন্টেন্সগুলো আমার এরকম ছিল, আমি এখানেই থাকি। একটা পার্ট তো আপনাদেরকে দেখালাম কিভাবে একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে হয়, কিভাবে একটা সেন্টেন্স বা বাক্য বড় হয় বা লং হয়। কিন্তু আমাদের মেইনলি যেটা দরকার, মেইনলি যেটা প্রয়োজন, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ। অর্থাৎ এই স্পোকেন ইংলিশটা কি, অনেকের একটা আশা থাকে, আপনাদের অনেকেরই একটা ইচ্ছা বা স্বপ্ন আছে না, স্বপ্ন থাকে না যে আমি ইংলিশে একটু কথা বলবো, আমি তো গ্রামার মোটামুটি বুঝি, আমি টেন্স বুঝি, সবকিছু পারা সত্ত্বেও, জানা সত্ত্বেও আমি কেন ইংলিশে কথা বলতে পারি না। এই কথা বলতে গেলে মূলত আমার কোথায় প্রবলেমটা হয়, এই জায়গাটাতে যারা প্রবলেম ফেস করেন, যারা ইংলিশে কথা বলতে পারেন না, কথা বলতে না পারার মেইন রিজনটা কি, আমরা পারি না, আমরা এই কারণটা খুঁজে বের করতে পারি না, আমরা বুঝি না। আমরা অনেকেই মনে করি যে আমি হয়তো খুব বেশি ভোকাবুলারি জানি না, এই জন্য কথা বলতে গেলে শব্দ মুখে আসে না। বাট দেখেন, এই ভোকাবুলারির প্রবলেমটা কোনো মেজর প্রবলেম না, মেইন কোনো প্রবলেম না। ইউ ক্যান নট ইমাজিন দ্যাট আমাদের প্রবলেমটা কোথায় হয়। আমি সেটা এখন আপনাদেরকে বলবো, আপনাদেরকে ইন ডিটেলসে দেখাবো। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। দেখেন, আমার এখানে যে বাক্যগুলো আপনারা দেখতে পারছেন, অর্থাৎ এই জায়গাটাতে যে সেন্টেন্স গুলো আছে আপনারা যা এখানে দেখছেন, যে আই ইট রাইস, আমি ভাত খাই, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। এই যে সেন্টেন্স বা বাক্যগুলো আপনারা দেখছেন, এই বাক্যগুলো মূলত কোন টেন্সে লেখা আছে বলেন তো? এই যে বাক্যগুলো আপনারা দেখছেন, এই বাক্যগুলো কিন্তু সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যারা টেন্স বোঝেন, বা সিম্পল প্রেজেন্ট টেন্স। কেন বলছি আমি? কারণ এখানে যে সাবজেক্ট, আই, উই, ইউ, হি, সি, সাবজেক্টের পরেই যে ভার্বটা আমি দেখতে পারছি, এই ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, ভার্বটা কিন্তু বেস ফর্মে আছে। কোন ফর্ম? ইট, প্লে, ডু, ড্রাইভ, ড্র, গো। অর্থাৎ আপনি যদি বাংলা অর্থ করেন এই সেন্টেন্সগুলোর বাংলা অর্থ কি, আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়, সে ছবি আঁকে, এইরকম অর্থই তো আমাদের এখানে দিচ্ছে, তাই না? কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, আমাদের কিন্তু অর্থটা ঠিক এরকমই দিচ্ছে। কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি কারোর সঙ্গে কনভারসেশন করবেন, আপনি যখন প্র্যাকটিক্যালি কারোর সাথে ইংলিশে কমিউনিকেশন করবেন, একটা স্টেবল পজিশনে কথাকে রেখে আপনি এগোতে পারবেন না। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেন্স, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর টাইম অর থট। হাউ ক্যান ইউ চেঞ্জ ইট? আমি প্র্যাকটিক্যালি কনভারসেশন করতে গেলে বা কমিউনিকেশন করতে গেলে একটা স্টেবল পজিশনে টাইমকে রেখে এগোতে পারি না, আমাদের সময়ের পরিবর্তন করতে হয়। আর এই পরিবর্তনের জন্য আমরা মূলত টেন্স শিখি। আপনারা প্রত্যেকেই জানেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 3টা টেন্স আছে মেইনলি, যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং এই প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে কিন্তু পার্ট আছে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। যারাই ইংরেজি শেখে, ইংরেজি শিখতে চায়, আপনারা প্রত্যেকেই জানেন টেন্স কতটা গুরুত্বপূর্ণ একটা কম্পালসারি টপিক, শুরু থেকেই সবাই শেখার চেষ্টা করে। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের টোটাল স্ট্রাকচার কয়টা? 3 4 12টা। কয়টা স্ট্রাকচার? 12টা। আপনার যদি 12টা টেন্সের স্ট্রাকচার সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট বা ধারণা থাকে,
তাহলে আপনার বেনিফিটটা কি? আপনি 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। একটা কথাকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। অর্থাৎ টেন্স মূলত কি জানেন? ভার্বের ফর্মের চেঞ্জ। অর্থাৎ এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে। এটা আমরা অনেকেই কিন্তু বুঝে পারি না। কেমন সেটা, বিষয়টা কি, আমি আপনাদের খুলে বলি। মনে করেন আমি এখানে দুইজন মানুষের ভিতরে একটা কনভারসেশন তৈরি করব। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন, বিষয়গুলোকে ভালোভাবে দেখার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে? আমি এটা আগেও দেখিয়েছিলাম একবার। মনে করেন এ এবং বি, প্র্যাকটিক্যালি শিখতে হবে, ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে। মনে করেন এরা দুইজন বন্ধু, একটা মেস বা একটা বাসাতে তারা থাকে, ভাড়া থাকে, যাই হোক না কেন, বা একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বা একটা অফিসে জব করে, দুইজন কলিগস। এখন এ বাইরে আছে, বি বাসায় আছে। এখন এ রাতের বেলায় বাসায় এসে বি কে বলছে, জাস্ট ইমাজিন করেন যে আপনি কি রাতে ভাত খেয়েছেন। এ বলছে বি কে, আপনি কি রাতে ভাত খেয়েছেন। এই বাক্যটা ইংলিশে কিভাবে লিখতে পারি? যে হ্যাভ ইউ, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট। এটা কে বলছে? এ বলছে বি কে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্স, যে আপনি খেয়েছেন, এই যে খেয়েছেন, গিয়েছেন, পড়েছেন, দিয়েছেন, নিয়েছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট, বাংলা অর্থটা কি? আপনি কি রাতে ভাত খেয়েছেন। এখন বি বলছে, বি কি বলছে দেখেন, যে আমি ভাত খাইনি। আপনি কি এখন ভাত খাইতেছেন, অর্থাৎ আপনি কি এখন এসেই ভাত খাচ্ছেন, এটা বি বলছে। আবারও বলছি, কি বলতেছে বোঝার চেষ্টা করেন, যে আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। আপনি কি এখন ভাত খাচ্ছেন? আর ইউ ইটিং রাইস নাও, আর ইউ ইটিং রাইস নাও, আর ইউ ইটিং রাইস নাও, আপনি কি এখন ভাত খাচ্ছেন। এবার মানে বি উল্টা আবার প্রশ্ন করলো। এখন এ আবার উত্তর দিচ্ছে যে আই এট রাইস ইন দ্য মর্নিং, আমি সকালে ভাত খেয়েছিলাম, আমি এখন খাবো না। আই উইল নট ইট নাও। দেখেন আমি জাস্ট একটা স্যাম্পল কনভারসেশন তৈরি করলাম, কিসের ভিতরে? এ এবং বি, এই দুইজনের ভিতরে। এবং এই কনভারসেশনটাতে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি। সেই ভার্বটা কি বলেন তো? ভার্বটা হচ্ছে ইট। ভার্বটা কি? ইট। ইট মানে আমরা কি জানি? খাওয়া। ইট মানে কি? খাওয়া। এটা আমার ভার্ব। কিন্তু ইট শব্দটাকে আমি কি কোথাও ইট রাখছি? একবার আপনারা একটু দেখেন, একবার ভাবেন, একবার বোঝার চেষ্টা করেন। দেখেন আমি কোথাও লিখছি EATEN ইটেন, কোথাও লিখছি EATING ইটিং, হ্যাঁ, কোথাও লিখছি ATE8, কোথাও লিখছি উইল ইট বা উইল নট ইট, যেটাই বলেন আপনি। অর্থাৎ ইট না বলে আমি বলছি ইটেন, আমি বলছি ইটিং, আমি বলছি এইট, আমি বলছি উইল নট ইট। তাহলে ইটটাকে কোথাও ইট বললাম না, তাই না? এটা কি? এটা কেন করলাম? কারণ আমি যখন কথা বলছি আরেকজনের সাথে, আমার সময়ের পরিবর্তন করতে হচ্ছে। আপনারা ইংলিশে কথা বলতে পারেন না কেন জানেন? সবকিছু জানা সত্ত্বেও ইংলিশে কথা বলতে না পারার মেইন রিজন হচ্ছে আমরা বাংলা ভেবে ইংলিশ বলি। এবং যখনই বাংলা ভেবে ইংলিশে বলতে যাই, বাংলায় আপনি একটা কথা ভাবছেন, এটা টেন্স ধরতে পারছেন, কিন্তু ইনস্ট্যান্টলি ভার্বের ফর্মটাকে আপনি ইউজ করতে পারছেন না। আপনি বাংলা একটা কথা ভাবছেন, সেই কথাটা ইংলিশে কনভার্ট করতে যাচ্ছেন, ইংলিশে বলতে যাচ্ছেন, ইংলিশে বলতে গিয়ে যে টাইমে আপনি কথাটা বলছেন, বাংলাতে যে টাইমে ভাবছেন বা ইংলিশে যে টাইমে আপনি ভাবছেন, সেই টাইম অনুযায়ী ইংলিশে ভার্বের যে ফর্ম, সেটাকে আপনি ইউজ করতে পারেন না। এইটা যদি কেউ পারে, সে ইংলিশে এক্সপার্ট। আর এই জায়গায় যার দুর্বলতা থাকে, সে সব সময় দুর্বল, সে কখনোই ইংলিশ ডেভেলপ করতে পারবে না। আপনি যেখান থেকে ইংরেজি শেখেন, দেখবেন এটা প্লাস এটা প্লাস ভার্বের অমুক ফর্ম তমুক ফর্ম। এই ভার্বের ফর্মের বিষয়টা বুঝতে হবে। আমরা অনেকে এটাকে গুরুত্ব দেই না। আমরা টেন্স শিখি, যে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাট এটা করলে হবে না, এটা দিয়ে কোনো কাজ হবে না। সেই ভার্বের প্রেজেন্ট ফর্মটা কি, ভার্বের পাস্ট ফর্মটা কি, এইটা আপনাকে জানতে হবে। একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, মনে রাখবেন। আমি তো প্রথমেই বলছিলাম তাই না, যে
একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে মেইনলি এই স্ট্রাকচারটা মেনটেন করতে হয়, এই কথাটা কিন্তু আমি ফার্স্টেই বলছি। একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে প্রথমত আমাদের এই স্ট্রাকচারটা মেনটেন করতে হয়। এখন এইখানে সাবজেক্ট আমি লিখছি, সাবজেক্টের পরে আমি কি বসিয়েছি বলেন তো? সাবজেক্টের পরেই কিন্তু আমি এখানে ভার্ব বসিয়েছি, ভার্ব বসিয়েছি না? হ্যাঁ। এখন এই যে সাবজেক্টের পরে আমি ভার্ব বসিয়েছি, একটু মনোযোগ দেন, বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। এই প্রত্যেকটা ভার্বের টোটাল 5টা ফর্ম থাকে, V1 বা প্রেজেন্ট ফর্ম, V2 বা পাস্ট ফর্ম, V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 প্রেজেন্ট পার্টিসিপল, V5 থার্ড পারসন ফর্ম। আপনি হয়তো 10টা 15টা 20টা 25টা ভার্ব এর বাংলা অর্থ বা ফর্ম জানেন, বা শত শত ভার্ব আছে যার বাংলা অর্থ বা পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম আপনি জানেন না। আর এটা না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। আমি প্রথমেই একটা কথা বলেছি যে সাবজেক্টের পর ভার্বটা বসাতে পারলে এক্সটেনশন বা বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। অনেকেই আছেন না খুব বেশি লেখাপড়া জানেন না, মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে আপনারা গেছেন, সেটেল হয়েছেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে চান, আপনার তীব্র একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে এই ল্যাঙ্গুয়েজটা শেখার প্রতি। অনেকে আমাকে বলে, স্যার আমি রিডিং পড়তে পারি না, আমার ভোকাবুলারি সম্পর্কে তেমন কনসেপ্ট নেই, কিন্তু আমি ইংরেজি ভাষাটা শিখতে চাই, আমি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে চাই, আমি কিভাবে শিখবো, আমি কিভাবে ডেভেলপ করব? অনেকে এই কোশ্চেনটা করেন না, অনেকের এই প্রশ্নটা থাকে না। হ্যাঁ, আমি একটু বলি, যারা ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি ডেভেলপ মানে ভার্বের ফর্মের ডেভেলপ, অর্থাৎ সাবজেক্ট নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে, হয় আই, না হলে উই, না হলে ইউ হি সি দে, এগুলোর কোনো কিছু একটা হবে। আর সাবজেক্টের পরে ভার্ব বসালে এক্সটেনশন বা অবজেক্ট, অ্যাডভার্ব, এটা অটোমেটিক্যালি চলে আসবে। তার মানে আপনার জানতে হবে কোনটা। আমরা যারা ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি সম্পর্কে আপনাদের যাদের ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা নেই, আবারও বলছি ভোকাবুলারি বলতে ভার্বের ভোকাবুলারি শিখবেন। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে, ভার্ব সম্পর্কে ধারণা থাকবে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবে। এই দেখেন আমার এখানে 200টা ভার্ব আছে, আমি এটা আপনাদেরকে দিব, ফ্রিতেই দিব। তো এই ভার্বগুলো দুই ভাবে হয়, একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, আর একটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব। অর্থাৎ যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম সেম থাকে তাকে রেগুলার বা উইক ভার্ব বলে, আর যার দুইটা বা তিনটা ফর্ম ডিফারেন্ট বা আলাদা থাকে তাকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। এখন আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। এই প্রত্যেকটা ভার্বের বাংলা অর্থ, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আপনাদেরকে জানতে হবে। এটা যদি না জানেন, টেন্স শিখে কোনো লাভ হয় না। আমার পেইড কোর্সে যে স্টুডেন্টগুলো থাকে প্রত্যেকটা স্টুডেন্টকে আগে ভার্বের ফর্ম খাতায় লেখায়, ভার্বের ফর্ম বোঝায়, তারপর ইংরেজি শেখানো শুরু করি। আর যারা ভোকাবুলারিতে দুর্বল, দেখেন আমার এখানে 200 ভোকাবুলারি আছে, এই 200 ভোকাবুলারি হচ্ছে মোস্ট ইউজফুল ভোকাবুলারি, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় বিভিন্ন কনভারসেশনে হর হামেশা ব্যবহার করে থাকি, বাট ইংলিশে প্রপার মিনিং না জানার কারণে, অর্থ না জানার কারণে আমরা কথা বলতে পারি না। মনে করেন আমি আপনাকে একটা সেন্টেন্স ট্রান্সলেট করতে বলবো, মনে করেন ব্রেক মানে ভাঙা। এখন আমি যদি বলি সে একটা গ্লাস ভেঙেছিল, বলেন তো ইংরেজি কি? এখন আপনি হয়তো টেন্স জানেন, আপনি বুঝতে পারছেন যে ভেঙেছিল বলেছে, তাহলে আমি তো পড়েছি বাংলা ক্রিয়াপদের সাথে সাথে ল বা লাম থাকলে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন সে ইংরেজি হি, এবার ওই ভাঙা ইংরেজি কি এইটা তো আপনাকে আগে জানতে হবে। এই ভোকাবুলারি যদি না জানেন তাহলে আপনি পারবেন না। এখন আপনি জানলেন যে ব্রেক মানে ভাঙা, এখন এই ব্রেকের আবার V2, এইটা কি V2 জিনিসটা কি, এইটাই তো আমরা বুঝি না। অর্থাৎ ব্রেকের পাস্ট ফর্মটা কি এটা যদি আপনি না জানেন, কোনোভাবে কি ওই সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন? সে একটা গ্লাস ভেঙেছিল, আমরা অনেকেই মনে করি যে পাস্ট টেন্স মানেই ওয়াজ, ওয়্যার, ডিড, এগুলোর ব্যবহার করো, বাট না, মেইন ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার করতে হয়। প্রিন্সিপাল ভার্বের একটা V2 ফর্ম থাকে, যেমন ব্রেকের পাস্ট ফর্ম অনেকে বলে ব্রোকেন, ব্রোকেন না ব্রোক, অর্থাৎ হি ব্রোক আ গ্লাস, যার মানে সে একটা গ্লাস ভেঙেছিল। তো আপনি যতক্ষণ না পর্যন্ত এটা জানবেন যে ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক, আপনার কি টেন্স শিখে, ডেফিনেশন শিখে, স্ট্রাকচার শিখে কোনো লাভ হবে? হবে না। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আবারও বলছি,
আমরা যখন ইংলিশে কথা বলবো একটা স্টেবল পজিশনে কথাকে রেখে এগোতে পারি না, অর্থাৎ একটা পার্টিকুলার টেন্স দিয়ে একটা পার্টিকুলার টাইম দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না। একজনের সাথে কমিউনিকেশন বা কনভারসেশন করতে গেলে আমাদের সময়ের পরিবর্তন করতে হয়। আর এই সময়ের পরিবর্তনের জন্য মূলত টেন্স আমরা শিখি। তো টেন্স মূলত কি? ভার্বের ফর্মের পরিবর্তন। এই ভার্ব এক একটা টেন্সে দেখেন, এই যে V1 বা প্রেজেন্ট ফর্ম, V2 বা পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 প্রেজেন্ট পার্টিসিপল, V5 থার্ড পারসন, বইগুলোতে তিনটা ফর্ম দেওয়া থাকে, বাকি দুইটা টেন্স শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায়। বাট সেগুলো শেখার দরকার আছে। কোথায় দরকার আমি বলবো। ওই যে বললাম না, ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম এইট, পাস্ট পার্টিসিপল কি? ইটেন। প্রেজেন্ট পার্টিসিপল কি? ইটিং, EATING। থার্ড পারসন কি? ইটস। আবার দেখেন, রাইট মানে লেখা, পাস্ট ফর্ম কি? রোড। পাস্ট পার্টিসিপল কি? রিটেন। প্রেজেন্ট পার্টিসিপল কি? বোঝার চেষ্টা করেন, রিটেন। প্রেজেন্ট পার্টিসিপল কি? রাইটিং। থার্ড পার্সন কি? রাইটস। সো এইভাবে প্রত্যেকটা ভার্ব, গো মানে যাওয়া, পাস্ট ফর্ম কি? ওয়েন। পাস্ট পার্টিসিপল কি? গন। প্রেজেন্ট পার্টিসিপল কি? গোয়িং। থার্ড পার্সন কি? গোস। জাস্ট এই ফর্মগুলোকে টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে মেনটেন করেই কথার বা কালের পরিবর্তন হয়। এই যে আমি বললাম, একটা কনভারসেশন তৈরি করে আপনি যখন প্র্যাকটিক্যালি কারোর সাথে কনভারসেশন করবেন, একটা স্টেবল পজিশনে কথাকে রেখে এগোতে পারবেন না। আপনার সময়ের পরিবর্তন করতে হবে। ওই সময়ের পরিবর্তন অনুযায়ী, যেভাবে যে টাইমে আপনি কথা বলতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি আপনি কি ভার্বের ফর্মটাকে ইউজ করতে পারছেন, চেঞ্জ করতে পারছেন? যদি এটা পারেন, তাহলে আপনি ইংলিশ এক্সপার্ট। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমরা বিভিন্ন প্র্যাকটিস করা সত্ত্বেও এই ইনস্ট্যান্টলি আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে টাইমে কথা বলতে চাচ্ছি, সেই টাইম অনুযায়ী এই ভার্বের ফর্মটাকে ইউজ করতে পারি না, পুট করতে পারি না, বসাতে পারি না। এই জন্য ইংলিশে কথা বলতে পারি না। তো এই জায়গাটা আমি আপনাদের ক্লিয়ার করে দিব। এই জায়গাটা ক্লিয়ার করতে হবে, জানতে হবে। আমি যে কথাটা বললাম, আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন যে ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে মেইনলি ব্যারিয়ারটা কোথায় হয়, বাধাটা কোথায় আসে, কেন আমরা কথা বলতে পারি না? কেউ কি বুঝতে পারছেন আমি এখানে কি বললাম? ইনস্ট্যান্টলি ভার্বের ফর্মের এই জায়গাটার পরিবর্তন করা আমাদের শিখতে হবে। শোনা যায় আমার কথা? শুনতে পারছেন? হ্যাঁ, কিছু কি বুঝতে পারছেন? ওকে। সো ভার্বের ফর্ম, একটু ওয়েট করেন, আমি আপনাদের সাথে কথা বলবো, একটু ওয়েট করেন, আমি আপনাদের আনমিউট করে দিব, কথা বলবো। আগে আগে আমাকে শেষ করতে দিন, এখন অনেকগুলো বিষয় বাকি আছে। দেখেন, আমি প্রত্যেকটা ক্লাস একটু লং টাইম ধরে নিয়ে থাকি, কারণ আমি ওই ছোট ছোট কন্টেন্ট, রং চটা বিজ্ঞাপন, এগুলোতে আমি বিশ্বাস করি না। আপনারা যারা অনেকেই আছেন এখানে যারা আগে আমার ক্লাস করেছেন, আমি ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করি। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে অনেক পরিশ্রম করে পড়াই। এটা যারা আমার পেইড কোর্স করছে, করে গেছে, যারা রেগুলার ক্লাস করে, আমার ইউটিউব চ্যানেল আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন তাদের ক্লাসগুলো কিভাবে নিয়ে থাকি, কতটা ইফেক্টিভলি প্র্যাকটিক্যাল ওয়েতে আমি ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করে, আমি এই ল্যাঙ্গুয়েজের অরিজিন নিয়ে কথা বলি। আমার কাছে কোর্স করে মাদারীপুরে একজন আছে, ইংলিশে কোচিং সেন্টার দিয়েছে, প্রতিষ্ঠান দিয়েছে, ফরিদপুরে, সিলেটে, চিটাগাংয়ে অনেকেই আছে। আমি আমি যাদেরকে পড়াই, তারা যেন ইংলিশের মাস্টার্স হতে পারে, নিজেরাই পড়াতে পারে, এই ল্যাঙ্গুয়েজটাকে তাদের অ্যাসেট বা সম্পদ হিসেবে ধরে রাখতে পারে, নেক্সট জেনারেশনকে শেখাতে পারে, আমি সেইভাবেই এটা শিখিয়ে থাকি। এটা আপনারা ফ্রি ক্লাসগুলো করতে থাকেন, একদিনে তো বোঝা যায় না, একদিনে বুঝবেনও না। ক্লাসগুলো করতে থাকেন, আমাকে পজিটিভ মাইন্ড নিলেন। এই ক্লাসগুলোর জন্য তো আর আমি কোনো টাকা নিচ্ছি না। আমার টাকা দিয়ে কোর্স, পেইড কোর্স যেটা, সেটা তার কোর্স ফি 2,000 টাকা, সেটা যারা করে তারা এমনিতেই করে, এটা কাউকে বলাও লাগে না। তারা এমনিতেই করে, তারা জানে আমি কি পড়াই, কিভাবে পড়াই। অনেক প্রবাসী স্টুডেন্টও আছে, ইউএসএ, ইউকে, হংকং, ফ্রান্স, সাইপ্রাস, অনেক দেশ থেকে স্টুডেন্টরা ক্লাস করে থাকে। তো এটা এটা নিয়ে কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি আমাকে কিভাবে নিচ্ছেন। পজিটিভ মাইন্ড যদি নিতে পারেন, আপনি রেগুলার এই ফ্রি ক্লাসগুলো অন্তত করে যান। আপনারা অনেকেই আছেন বিভিন্ন জায়গায় হয়তো পেইড কোর্স করছেন, অফলাইন বা অনলাইনে, সেই ক্লাসগুলোর সাথে আমার এই ফ্রি ক্লাসগুলো কম্পেয়ার করবেন। যদি বেটার কিছু না পান, তখন বলবেন। কারণ আমি যা পড়াই, প্রত্যেকটা স্টুডেন্টকে আমার ভিতরে যা কিছু থাকে সবকিছু দিয়ে পড়ানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। আমি একদম অরিজিন থেকে বোঝানোর চেষ্টা করি যে আমরা পারি না কেন, মূলত সমস্যাটা কোথায় হয়, তাহলে কোন জায়গাটার প্রবলেম দূর করতে হবে, কোন জায়গাটা থেকে আমাকে ওভারকাম করতে হবে। তো এইটা আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে দেখেন, এই যে টেন্স 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 আমরা অনেকে বুঝি না, পারি না। টেন্স মূলত কি? ভার্বের ফর্মের চেঞ্জ। যেমন মনে করেন, এই যে ড্রাইভ, এই ড্রাইভ মানে কি? চালানো। এই ভার্বের 5টা ফর্ম আছে, এই ফর্মগুলো 12টা টেন্সের স্ট্রাকচারে বসে। যেমন
আই বা আমি যদি বলি হি ড্রাইভস আ কার, এই বাক্যটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই বাক্যের বাংলা অর্থ কি? যে সে একটা গাড়ি চালায়। এই ড্রাইভের পরিবর্তে আমি যদি বলি হি ড্রোভ এ কার, আমার অর্থের চেঞ্জ হয়ে যায়, সে একটা গাড়ি চালিয়েছিল। আমি যদি বলি হি উইল হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ইজ ড্রাইভিং। আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। আমার অলরেডি কিন্তু 7টা টেন্স লেখা হয়ে গেছে। হিটা সাবজেক্ট, আমার আখার এটা হচ্ছে মূলত অবজেক্ট। আমার কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন, কালের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত কোথায় করতে হয়েছে বলেন তো? ভার্বের ফর্মে। ভার্বের ফর্মে বোঝার চেষ্টা করেন। জাস্ট ভার্বটাকে পরিবর্তন করতে পারলেই সময়ের পরিবর্তন হয়। আমি যখন এইটাকেই প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশন অ্যাপ্লাই করতে হয়। এবার দেখেন, এই যে আমার 7টা হয়ে গেছে, আমি হ্যাজের জায়গায় হ্যাড দিলে পাস্ট পারফেক্ট হতো, উইল হ্যাভ দিলে ফিউচার পারফেক্ট হতো, এইভাবে হতে থাকে। কিন্তু একটা বিষয় আছে, সেটা কি জানেন? টেন্সের স্ট্রাকচার কিন্তু টোটাল 12টা। এই 12টার ভিতর এই এই যে 7টি আমি লিখলাম, এই 7টি মূলত অ্যাক্টিভ স্ট্রাকচার। যে কোনো কনভারসেশন বা কমিউনিকেশনে মোস্ট অফ দ্য টাইম এই 7টি স্ট্রাকচার ব্যবহার হয়। বাকি যে 5টা আছে তার ব্যবহার এতটা হয় না। তো যাই হোক, টোটাল 12টা স্ট্রাকচারই থাকে। আমি সবগুলো দেখাবো, টেন্সের উপরেও ডিটেলস ক্লাস আছে। কিন্তু সব থেকে বড় কথা কি জানেন? শুধুমাত্র টেন্স শিখে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। টেন্স আমরা কেন শিখি? ওই যে বললাম না, একটা কথাকে একটা স্টেবল পজিশনে রেখে এগোতে পারি না, আমাকে সময়ের পরিবর্তন করতে হয়, তার জন্য টেন্স শিখি। টেন্সের টোটাল স্ট্রাকচার 12টা। এই 12টা স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের মনের সব অনুভূতি, সব কথা প্রকাশ করতে পারি না। মনের সম্পূর্ণ সেন্স, থট, চিন্তা, ভাবনা, এটাকে প্রকাশ করার জন্য, ব্রডলি এক্সপ্রেস করার জন্য এই টেন্সের পাশাপাশি আমাকে আরেকটা বিষয় শিখতে হয়। সেটা হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, am to, is to, are to, was to, were to, am, is, are, was, were, going to, supposed to। এগুলো সবই হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ এরা আলাদা ক্যাটাগরির কিছু সেন্টেন্স তৈরি করে। মডাল ভার্বস মেইনলি প্রোভাইডস পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি ইন দ্য সেন্টেন্সেস। ঠিক আছে? তো এদের সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে। এই মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে টেন্সের স্ট্রাকচারে মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়। মডাল হচ্ছে অক্সিলারি হেল্পিং ভার্ব, এদের পরে আরেকটা মেইন ভার্ব বসে, কিন্তু সেখানে চেঞ্জ হয় না ফর্মে। অর্থাৎ আমি যদি আপনাকে এখন এরকম একটা কথা বলি, সে একটা গাড়ি চালাইতো, বলেন তো ইংরেজি কি? কোন টেন্স দিয়ে বলবেন? পাস্ট টেন্স মনে হচ্ছে, বাট না, এটা কোনো পাস্ট টেন্স না, পাস্ট টেন্স এটা হবে না। তার একটা গাড়ি চালানোর কথা ছিল, কোন টেন্স? কিভাবে বলবেন? এই কথাগুলো বলতে গেলে টেন্স দিয়ে বলতে পারবে না। মানে কি বললাম? শুধুমাত্র টেন্স দিয়ে মনের সব ভাব, সম্পূর্ণ সেন্স প্রকাশ করা যায় না। মনের হোল সেন্সটাকে ব্রডলি এক্সপ্রেস করার জন্য এই টেন্সের সাথে আমাকে মডেল শিখতে হয়। যেমন আমি যদি বলি হি ক্যান ড্রাইভ আ কার, এর বাংলা অর্থ কি? সে গাড়ি, ডিআরআইভি, সে গাড়ি চালাতে পারে। এই ক্যানের পরিবর্তে আমি যদি বলি হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। আমি যদি এখানে বলি হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালাতে, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি মে ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতেও পারে, সব পসিবিলিটি অর্থে বসে। আমি যদি বলি হি নিডস টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো দরকার। হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানোর সাহস দেখায়। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ইজ টু ড্রাইভ আ কার। আমি যদি বলি হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। আমি যদি বলি হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাজ টু ড্রাইভ আ কার। আমি যদি বলি হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। তাহলে দেখেন, একটা বিষয় ইমাজিন করেন,
সাবজেক্ট আমার হি, এগুলো কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা সেন্টেন্স তৈরি হয়ে গেছে। সাবজেক্ট আমার হি, অবজেক্ট আমার এ কার, কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন, কালের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত কোথায় হয়? ভার্বের ফর্মে। এইটা যে যত বেশি পরিবর্তন করতে পারে, যে যত বেশি ইনস্ট্যান্টলি টাইমের চেঞ্জ করতে পারে, সে তত দ্রুত ইংলিশে কথা বলতে পারে, সেই ইংলিশ এক্সপার্ট। অর্থাৎ আমরা অনেকেই মনে করি ইংরেজি শেখার জন্য 66টা স্ট্রাকচার, 100টা স্ট্রাকচার, 150টা স্ট্রাকচার, এগুলো শিখে রাখুন আপনি কথা বলতে পারবেন। নাথিং। জাস্ট 12টা টেন্স সম্পর্কে যদি আপনি কনসেপ্ট রাখেন, প্লাস 18টার মতো মডেল, সেমি মডেল, টোটাল 30টা স্ট্রাকচার। স্ট্রাকচার মানে কি? একটা পার্টিকুলার ভার্বকে 30টা ওয়েতে, 30 ভাবে, 30 দিকে নেওয়া যায় বা বলা যায়। তো এইটা যদি কেউ করতে পারে, এটা যদি কেউ নিতে পারে বা বলতে পারে, সে দ্রুত ইংলিশ এক্সপার্ট হতে পারবে। তার যে কোনো কথা, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এইবল টু স্পিক ইন ইংলিশ। ইংলিশে আপনি বলতে পারবেন যে কোনো কথা। জাস্ট নতুন ভার্ব নেবেন, আর কোন টাইমে কথা বলছেন সেই অনুযায়ী আপনাকে টেন্স ব্যবহার করতে হবে। তাহলে কোন টেন্স, নাকি টেন্স দ্বারা হবে না এটা মডেল ব্যবহার করতে হবে, মডেল দ্বারা হবে না এটা তাহলে সেমি মডেল ব্যবহার করতে হবে। ইনস্ট্যান্টলি এটা করা যে শিখে যাবে, এটা কঠিন না। অল্প একটু 4-5 দিন প্র্যাকটিস করলেও এটা পারা যায়। 4-5 দিন, জাস্ট 4-5 দিন। এটা যে পারবে, এইটাকেই প্র্যাকটিক্যালি স্পিকিং বা কনভারসেশনে অ্যাপ্লাই করতে হয়। এটা করতে পারলে ল্যাঙ্গুয়েজ শেখা কঠিন কিছু না, খুবই সহজ। বিশ্বাস করেন, আমরা অনেকেই গ্রামার শিখে গাদা গাদা রুলস পড়ে ল্যাঙ্গুয়েজে নাড়িভুড়ি বের করে ফেলি। বাট এটা খুবই স্ট্রেট একটা ল্যাঙ্গুয়েজ। আপনি যতই দুর্বল হন, যতই ইলিটারেট হন, অশিক্ষিত হন, আপনার যদি একটা ড্রিম থাকে, একটা স্বপ্ন থাকে যে আমি ইংলিশে একটু কথা বলবো, আমি কথা বলতে চাই, কথা বলা শিখতে চাই, আপনি পারবেন। আই ক্যান সে ইউ উইল গেট ইট। আপনি এটা নিতে পারবেন। এটা কোনো রকেট সায়েন্স না। আহামরি ব্রেন লাগে না, যে আমার ব্রেন ভালো না, মেধা শক্তি ভালো না, তাই আমি পারি না। Practice, practice, and practice. Practice makes a man perfect. You all know that. Without practicing, you cannot be able to develop this language. You have to practice a lot. Just correct this strategy আর টেকনিক ফলো করে যদি প্র্যাকটিস করা যায়, ভাষাটা খুবই সহজ। বিশ্বাস করেন, খুবই সহজ। তাহলে কি বললাম? 12টা টেন্স, 18টা মডেল, সেমি মডেল, 30টা স্ট্রাকচার, মানে একটা পার্টিকুলার ভার্বের 30 ধরনের অর্থ, 30টা টাইমে কথাটাকে নেওয়া। এটা যে পারবে, তাকে কেউ আটকে রাখতে পারবে না। দেখেন, আমার লেখা একটা বই আছে, স্পিক ইংলিশ উইথ সোনাম। এই যে বইটা, এই বইটার ভিতরে ওইটা দেওয়া আছে, ওই 30টা স্ট্রাকচার দিয়ে কিভাবে। এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বই। এটা পেইড কোর্স, ফ্রি কোর্স, এখানে অনেকে আছেন যারা এটা দেখেছেন বা এটা নিয়েছেন। বইগুলো আছে আমার এখানে আরো। তো এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়। আজকেও প্রায় 65টার মতো বই চলে গেছে বিভিন্ন প্রান্তে বাংলাদেশের। তো এই বইটাতে এই যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতেছি, অনেক সহজ এবং সাবলীল ভাষায় আলোচনা করা সবকিছু দেখে। এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি, সবকিছুই আছে এই বইটাতে। তো দেখেন, যাই হোক, যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে, একটা, আমি দুইটা জায়গা নিয়ে আমি আপনাদের এখানে কথা বলেছি। একটা হচ্ছে সেন্টেন্স কিভাবে টেনে লম্বা করতে হয়, অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে কিভাবে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে হয়। সেটা কিভাবে? ওই যে ভার্বকে হাউ, ওয়্যার, ওয়েন, হোয়াই এগুলো দ্বারা কোশ্চেন করে, WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। আরেকটা বিষয় কি দেখালাম? একটা সেন্টেন্স বা বাক্য কিভাবে ঘোরাতে হয়, কিভাবে পরিবর্তন করতে হয়, কিভাবে? জাস্ট ভার্বের ফরম্যাট চেঞ্জ করে, টেন্স, মডাল, সেমি মডাল এগুলো মেনটেন করে। আমি জানি না আপনারা কতটুকু নিতে পারছেন বা বুঝতে পারেন। যদি এটা আপনি বুঝতে পারেন বা নিতে পারেন, বিশ্বাস করেন, এটাকে অ্যাপ্লাই করতে পারলেই আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। এটা কঠিন না। আমি দেখাবো। 8-10টা মিনিট টাইম দিবেন। যারা স্পিকিং এ দুর্বল, আমি স্পিকিং এর জায়গাটা নিয়ে কথা বলবো, একটু ওয়েট করেন, তাহলে আমি ক্লাসটা কমপ্লিট করতে পারবো। আচ্ছা, তো ভালোভাবে বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। এরপর যেটা আমি দেখাবো সেটা হচ্ছে, তাহলে আমি কি কি পয়েন্ট আপনাদের বলছিলাম মনে আছে? আমি প্রথমে বলছিলাম একটা হেডলাইন দিবেন যে হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। 1 নাম্বার পয়েন্ট বলছিলাম সেন্টেন্স, 2 নাম্বার সেন্টেন্স কম্পোনেন্ট, 3 নাম্বার বলছিলাম পার্টস অফ স্পিচ, 4 নাম্বার ভার্ব, 5 নাম্বার টেন্স, 6 নাম্বার মডাল এবং সেমি মডাল, 7 নাম্বার পয়েন্ট ছিল প্যাসিভ ভয়েস। তো আমি 6টি পয়েন্ট অলরেডি ডিসকাস করেছি। তাহলে 7টি পয়েন্টের ভিতরে আমি যদি পার্টিকুলারলি বলি, আপনার প্রথম স্টেপ হচ্ছে ফর্মস অফ ভার্ব, বা এটাকে বলে কনজুগেশন অফ ভার্ব। এই ভার্বের ফর্ম সম্পর্কে কনসেপ্ট রাখা। এটা কিভাবে রাখতে হয় প্র্যাকটিক্যালি, এটা শেখা যায়, সেটাও আমি দেখাবো থার্ড ফ্রি লাইভ ক্লাস। থাকবেন আপনারা। এরপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে টেন্স জানতে হবে।
3 নম্বর পয়েন্ট কি, যে টেন্স দিয়ে মনের সব ভাব প্রকাশ করা যায় না, এই জন্য মডাল অ্যান্ড সেমি মডালের ব্যবহার শিখতে হবে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্যাসিভ ভয়েস। এটা জানতেই হবে। কেন জানতে হবে জানেন? এই প্যাসিভ নিয়ে আমি একটু যদি বলি, প্যাসিভ বলতে আমরা কি জানি? প্যাসিভ বলতে আমরা এরকম জানি, মনে করেন আই ইট রাইস, আমি ভাত খাই, বোঝার চেষ্টা করেন। ইট আই ইট রাইস, আমি ভাত খাই। এটাকে আমি যদি বলি আপনি প্যাসিভ করেন তো, রাইস ইজ ইটেন বাই মি, আমার এরকম হয় না অ্যান্সারটা? রাইস ইজ ইটেন বাই মি। বা আমি যদি বলি হি হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, এই বাক্যটার প্যাসিভ কি হবে? যে আ লেটার ইজ রিটেন, তাই না? লেটার ইজ রিটেন বাই হিম। কিন্তু আমরা এরকম প্যাসিভ শিখবো না, এটাকে বলে ট্রান্সফরমেশন। আমরা ডিরেক্ট প্যাসিভের ব্যবহার শিখবো। ডিরেক্ট প্যাসিভ কেমন? এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, বা আমি আমার পেইড কোর্সের স্টুডেন্টের ক্লাস নিই, প্যাসিভের উপরেও ডিটেলস একটা ক্লাস আছে, বাট একটা সিম্পল কনসেপ্ট আপনারা একটু নিয়ে রাখেন। তো আমি যদি আমার ব্যাচের স্টুডেন্টসদেরকে নোটিশ দিই যে আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, এই কথাটা ইংলিশে কি হবে বলেন তো আপনারা? এটা হবে না যে আই উইল টেক ইউর ক্লাস, অ্যাট 10 p.m. আমি কিন্তু এইভাবে তাকে কথাটা বলবো, তাই না? এটা কোন টেন্স? আপনি যদি বলি বলেন তো এটা কোন টেন্স, আপনি কি বলবেন? ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু এই কথাটা এইভাবে না বলে আমি যদি ঘুরায় বলি, মনে করেন আমার গ্রুপে আরো অ্যাডমিন থাকে, আমি যদি অন্য একজনকে নোটিশটা দিতে বলি, সে যদি কথাটা এইভাবে বলে, আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, তাহলে ইংলিশ কি হবে? অর্থাৎ আমি না নিয়ে অন্য একটা টিচার নিতে পারে, ও অন্য কেউ নিতে পারে। জাস্ট কে নিল বা না নিল সেইটাকে ফোকাস না করে জাস্ট ক্লাসের উপর ফোকাস করা হচ্ছে। আমি যদি বলি যে আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, ইংলিশটা এরকম: ইউর ক্লাস উইল বি টেকেন, ইউর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. ইউর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. টুডে। ইউর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. টুডে, এই যে উইল বি প্লাস টেকেন, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। আর এই যে উইল প্লাস টেক, এটা অ্যাক্টিভের স্ট্রাকচার। এখানে উইল বি টেকেন কেন হলো? এই সাবজেক্ট হচ্ছে ক্লাস। ক্লাসের কি হাত পা আছে? ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে না? কেউ একজন ক্লাসটা নিলে ক্লাসটা হবে। তো কে নিবে বা না নিবে তাকে মেনশন করা হচ্ছে না, জাস্ট ক্লাসটাকে মেনশন করা হচ্ছে, এই জন্য এটা প্যাসিভ। আপনারা হয়তো প্যাসিভের ফাংশনটা বোঝেন না, আমি একটু ডিটেলসে বলি। এই যে আপনারা আজকে আমার ক্লাস করছেন, আগে তো কোনোদিন আমাকে দেখেননি, আজকে নতুন দেখছেন। আপনি দেখছেন এই গ্রুপে আপনি জয়েন হয়েছেন, এই গ্রুপে মেসেজ দিচ্ছি, তো অনেকে ভাবছেন দেখি কিসের মেসেজ দিচ্ছে, কেমন ইংলিশ ক্লাস হয়, কি ক্লাস হয়, দেখি কে ক্লাস নেয় একটু দেখে আসি। কেউ আসছেন চেহারা দেখতে, কেউ আসছেন ক্লাস করতে বুঝতে, যাই যে যে কারণে আসেন না কেন, এখন মনে করেন আমি ক্লাস নিব, এখন আমার লিংক দিতে একটু দেরি হচ্ছে। অনেকে বলেন না যে আজকে কি ক্লাস হবে, ক্লাস কখন শুরু হবে? অনেকে এই প্রশ্নগুলো করেন না? এই গ্রুপে কি হয়? এখানে কি ইংলিশ ক্লাস হয়? এখানে কি ইংরেজি চর্চা করা হয়? আপনারাই বলেন কিন্তু, কারণ আপনি তো আমাকে চেনেন না, আপনি কিভাবে কথা বলছেন যে ইংরেজি ক্লাস কখন হবে? আমি তো ইংলিশ শিখতে চাই। এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়? এই গ্রুপে কি ইংরেজি চর্চা করা হয়? বিশ্বাস করেন এই প্রত্যেকটা কথাই প্যাসিভ ভয়েস। আপনি এর একটা বাক্য ইংলিশে ট্রান্সলেট করতে যান, আপনি পারবেন না। অর্থাৎ আমাদের ডে টু ডে লাইফের হাজারো কথা বাংলায় আমরা প্যাসিভ মেনটেন করে বলে থাকি, বাট আমরা নিজেরাও জানি না যেটা প্যাসিভ। এই জন্য আপনি এগুলো ইংলিশে করতে গেলে পারবেন না। অর্থাৎ আমি যদি আপনাকে এই কথাটা বলি, আপনার মুখের কথাটা, মনে করেন আপনি আমাকে বলছেন যে আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে, বা আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, বলেন তো এটার ইংলিশ কি? আমি আহ সিলেটে একটা জায়গায় ক্লাস নিতে গিয়েছিলাম, একটা কিন্ডার গার্ডেন স্কুলে, সেখানে মাধ্যমিক পর্যায়ে 53 জন টিচার্স প্রায়, এবং প্রায় 1200 মতো স্টুডেন্ট ছিল। একটা মাঠে ক্লাস নিয়েছিলাম, বড় তাদের যে স্কুল মাঠ, সেখানে ক্লাস নিয়েছিলাম। তো এটা ইংলিশ অলিম্পিয়াড ছিল, আমি সেখানে মেইন ইনস্ট্রাক্টর ছিলাম। 1200 স্টুডেন্টস প্লাস 53 জন টিচার, সেখানে হয়তো আরো 4-5 জন ইংলিশ টিচার ছিল সেই স্কুলে। এই বাক্যটা আমি জিজ্ঞাসা করেছিলাম, আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, ইংলিশ করেন তো কি হবে, ট্রান্সলেট করেন তো। একজনও পারেনি। নো অ্যান্ড ক্যান গিভ দিস আনসার। সো কেন? দেখেন এই বাক্যটা ইংলিশ এরকম, কথাটা বোঝেন, আমরা অনেকে ভুল করি। ওয়েন উইল আওয়ার ক্লাস, ওয়েন উইল আওয়ার
ক্লাস বি টেকেন টুডে। অর্থাৎ আগে ডাবল বেস ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন বি প্লাস মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল। কি লিখলাম? ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে। অনেকে বলে ওয়েন উইল বি আওয়ার ক্লাস, ওয়েন আওয়ার ক্লাস উইল বি টেকেন, এরকম বলে। কিন্তু এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই এই অ্যাকচুয়াল স্ট্রাকচার মেনটেন করে কেউ বলতে পারিনি। তো এই যে আমি আপনাদের সামনে এটা লিখলাম, এটা বাংলায় কিন্তু আপনারা হর হামেশা বলছেন, বাট ইনস্ট্যান্ট ইংলিশে কতজন বলতে পারবেন? ভেবে দেখেন তো। মনে করেন আপনি বাংলাদেশ থেকে হঠাৎ বাইরের একটা কান্ট্রিতে গেছেন, আপনি ইংল্যান্ডে গেলেন, আপনার কিছু মাছ কেনা দরকার। ওই দেশে গিয়ে মনে করেন কেউ কিছু জানতে চাইলে কিন্তু ভাষা ভাষা ইংরেজি জানলেও উত্তর দেওয়া যায়, ইয়েস নো ভেরি গুড ইশারা ইঙ্গিত দিয়ে উত্তর দেওয়া যায়। বাট আপনার যখন কোনো কিছু প্রয়োজন হবে, আপনাকে তো কারেক্ট ওয়েতে কোশ্চেন করতে হবে, না হলে সে বুঝবে কি করে? এখন মনে করেন আপনি মাছ কিনবেন, সুপার শপ বা অন্য জায়গা থেকে না গিয়ে আপনি একজনকে জিজ্ঞাসা করছেন, ওই দেশের নেটিভস কাউকে, যে এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি, ও ক্যান ইউ প্লিজ টেল মি, আই নিড টু বাই সাম ফিশ। আমার কিছু মাছ কেনা দরকার, তো এই বাজারে কোথায় মাছ বিক্রি হয় আমাকে বলতে পারেন? কি বললাম? আপনার দরকার কি? মাছ। মাছ কি নিজে নিজে বিক্রি হতে পারে? মাছের কি হাত পা আছে? না। আপনি, সাবজেক্ট কি আপনার? মাছ। তো মাছটাকে সাবজেক্টে রেখে যখন কথা বলছেন, কি হবে জানেন? ইংলিশ করেন তো। এই বাজারে কোথায় মাছ বিক্রি হয় বলতে পারেন? আই নিড টু বাই সাম ফিশ, সো কুড ইউ প্লিজ টেল মি, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? ইংলিশ করেন তো। দেখেন এটার ইংলিশ এরকম, ওয়ার আর ফিশ, বা ফিশের বলা যায়, এটা প্লুরাল ফর্মে ফিশও হয়। ওয়ার আর ফিশ সোল্ড in this market? Where are fish sold in this market? Where are fish sold in this market is a where are fish, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। কতজন এই স্ট্রাকচারটা মেনটেন করে এই সেন্টেন্সটা বলতে পারবেন? মনে করেন আপনি শহরে থাকেন, হঠাৎ আপনাদের গ্রামে, আপনি ঈদের ছুটিতে গ্রামে গেলেন, দেখছেন যে গ্রামে গিয়ে একটা নতুন মসজিদ তৈরি করেছে। তো আপনি আপনার একটা বন্ধুর সাথে নামাজ পড়তে গেছেন, তাকে জিজ্ঞাসা করছেন, ইটস আ ভেরি বিউটিফুল মস্ক, সো এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? আমাদের গ্রামে খুব সুন্দর একটা মসজিদ হয়েছে, কবে তৈরি করা হয়েছে? ইংলিশ কি হবে বলেন তো? এই ধরনের সেটা আমরা বাংলায় হর হামেশা বলি, বাট প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। আপনি বলেন এই কথাটা, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, করতে যান আপনি বাধা বাধাপ্রাপ্ত হবেন, আপনি ভুল করবেনই, কারণ প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার আমাদের জানা নেই। এটা ইংলিশ এরকম হয় যে ওয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট, ওয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট। কতজন এই স্ট্রাকচারটা ধরে রেখে কথা বলতে পারে? ওয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট, ওয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট। বা আমি যদি বলি কবে তৈরি করা হয়েছিল, পাস্ট টেন্সে যদি বলি, ওয়েন ওয়াজ দ্য মস বিল্ট, ওয়েন ওয়াজ দ্য মস বিল্ট। তো এটা হচ্ছে ডিরেক্ট প্যাসিভের ব্যবহার। এখানে আমি বলছি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, বাই মি, বাই হিম, বাই হার, কোথাও লিখছি? লিখিনি। সেই ডিরেক্ট ব্যবহারটা আপনাদের শিখতে হবে। আপনারা অনেকেই জানেন না, এই প্যাসিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজে বড় একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। অনেকে এটা মনে করে যে আমি তো টেন্স বুঝি, আমি তো সেন্টেন্স ট্রান্সলেট করতে পারি, বা আমি তো ইংলিশ পড়ে বুঝতে পারি, তারপরেও কেন ইংলিশে কথা বলতে পারি না? বিশ্বাস করবেন কিনা জানি না, এই কথা বলার ক্ষেত্রে অনেক বড় একটা জায়গা দখল করে থাকে প্যাসিভ ভয়েস। অর্থাৎ বাংলায়, আমাদের মাদার টাং তো বাংলা, প্রাইমারি লেভেলে আপনি ইংলিশে কিছু লিখতে গেলে বা বলতে গেলে বাংলা ভেবেই আপনি বলেন। হ্যাঁ, বাংলাটা আগে ব্রেনে চলে আসে, এটা এটা সাইকোলজিক্যাল থিংস, অটোমেটিক্যালি চলে আসে, দেন আমরা কনভার্ট করে ইংলিশে বলি। তো এটা প্যাসিভ রিলেটেড শত শত বাক্য আপনার ব্রেনে বাংলায় আসে, যখন আপনি ইংলিশে করতে যান আপনি ভুল করেন, কারণ আপনি নিজেও জানেন না ওটা প্যাসিভ ভয়েস, আপনি নিজে জানেন না ওটা ডিরেক্টলি কিভাবে করতে হয়। সো এইটার ডিরেক্ট ব্যবহার শিখতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা দরকার, এটা খুব বেশি সময়ও লাগে না, 3-4 দিন করলেই হয়। তাহলে আমি বলছি আপনাদেরকে, 7টা পয়েন্ট বলছিলাম, সেইখান থেকে আবারও বলি, জাস্ট এই 4টা পয়েন্টকে যদি আপনি আলাদা করতে পারেন, ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে পারবেন। প্যাসিভ মানে কি? এই যে বলছি না টেন্সের 12টা স্ট্রাকচার আছে, মডাল সেমি মডেলের 18টা স্ট্রাকচার আছে, এই টেন্স মডাল সেমি মডাল অর্থাৎ 30টা স্ট্রাকচারেরই একটা রিভার্স স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে প্যাসিভ। মানে এই টেন্স, প্রত্যেকটা টেন্সের প্যাসিভের একটা আলাদা স্ট্রাকচার আছে, প্রত্যেকটা মডাল সেমি মডেলের প্যাসিভের একটা আলাদা স্ট্রাকচার আছে। এটা আমি আপনাদেরকে দেখাবো আমার 5th ফ্রি ক্লাসে, প্যাসিভের উপর ক্লাস আছে। আজকে তো ফার্স্ট ক্লাস, জাস্ট আমি ধারণা দিচ্ছি আপনার কি শেখা লাগবে, আমরা কেন ইংরেজি পারি না, কোন জায়গাগুলোতে মূলত সমস্যা হয়। তাহলে এখন আমি আপনাদের দেখাবো কিভাবে স্পিকিং করতে হবে বা প্রেজেন্টেশন দিতে হবে। বাট এই যে পর্যন্ত বললাম, আপনারা কি বুঝতে পেরেছেন বা মোটামুটি একটা কনসেপ্ট বা ধারণা পেয়েছেন প্যাসিভ সম্পর্কে অ্যাটলিস্ট? বা যে কথাগুলো বললাম যে আমাদের কোন জায়গাগুলো ডেভেলপ করা দরকার,
হ্যাঁ, বেসিক থিংস বলতে মূলত কোনগুলো শিখে প্র্যাকটিসের ভিতর যাওয়া দরকার, বোঝা যায় কথাগুলো? লাস্ট পর্যন্ত থাকেন, আমি সবকিছু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আমি গ্রামার নিয়ে কথা বলি, রুলস স্ট্রাকচার নিয়ে কথা বলি, কিন্তু সেগুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে স্পিকিং বা কনভারসেশন অ্যাপ্লাই করতে হয় সেটাও আমি দেখাই দিই। এটা না করলে হয় না। আর এগুলো নিয়ে কেন আলোচনা করি, এই যে জিনিসগুলো আজকে বললাম, ল্যাঙ্গুয়েজের অরিজিনটা নিয়ে কথা বললাম, এইটা আমি এই জন্য বলি যাতে করে আপনি ল্যাঙ্গুয়েজটাকে ধরে রাখতে পারেন। কারণ আমি যাদেরকেই শেখাই তারা যাতে তার নেক্সট জেনারেশনকে এটা শেখাতে পারে, তাদের অ্যাসেট বা সম্পদ হয়ে থাকে এই ল্যাঙ্গুয়েজটা, আমি সেইভাবেই শেখানোর চেষ্টা করি। ভাষা ভাষা আমি আমি কিন্তু আপনাদের এইগুলো পড়ায় ছেড়ে দিতে পারতাম, আমি এরকম বলতে পারতাম আমরা স্পোকেন ইংলিশ শিখছি, এখানে 100+ স্পোকেন রুলস আছে, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, অর্থ সেই সাথে এটাও, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন। যেমন মেয়েটি সুন্দরী সেই সাথে বুদ্ধিমতীও, দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। তাহলে একটা করে দিলাম, বাকিগুলো আপনারা করেন। অনেকে এগুলো করবেন, খুবই এনজয় করেন, ভাববেন কত সুন্দর ইংরেজি শিখতেছি, তাহলে এটা পারছি আরেকটা করি, এরপর আরেকটা করি। বাট এগুলো দিয়ে কোনো কিছু হয় না, বিশ্বাস করেন, এই ছোট ছোট রুলস স্ট্রাকচার দিয়ে কিছুই হয় না। অরিজিনটা বুঝতে হবে যে কেন আমি ইংরেজি পারি না, আমার মেইনলি প্রবলেমটা কোথায় হয়। এই যে গ্রামাটিক্যাল যে টার্মগুলো আছে এখানে মূলত কোথায় ডেভেলপ করতে হবে, কোন জায়গাটা ডেভেলপ করতে পারলে আমি সেটাকে প্র্যাকটিসের ভিতর নিয়ে যেতে পারবো, একটা বিষয় লিসনিং করে আমি সেটা বুঝতে পারবো। আমরা বলি না যে ল্যাঙ্গুয়েজ শেখার ফার্স্ট স্টেপ লিসনিং করতে হবে, কিন্তু শুনে যদি না বোঝেন জিনিসটা তাহলে লিসনিং করে লাভ কি? তো বোঝার জন্য অ্যাটলিস্ট যতটুকু দরকার ততটুকু আপনাকে নিতে হবে। তার জন্য যে টার্মগুলো দরকার আমি সেটা নিয়েই কথা বলছি এখানে। এইবার দেখেন, ওই যে আমি তো বললাম আপনাদের যে কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন, কালের পরিবর্তন করতে গেলে পরিবর্তনটা মূলত ভার্বের ফর্মে হয়। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমরা একটা স্টেবল পজিশনে কথাকে রেখে এগোতে পারি না। কথা সঠিকভাবে বলতে গেলে ইনস্ট্যান্টলি সময়ের পরিবর্তনটা শিখতে হয়। যেমন এইখানে দেখেন, যারা ইংলিশে স্পিকিং করতে পারে না, কথা বলতে পারে না, কিভাবে একটা সার্টেন টপিকের উপর স্পিকিং করা যায়, প্রেজেন্টেশন দেওয়া যায়, কথা বলা যায়, আমি এটা আপনাদেরকে দেখাবো। এখানে বলছে যে স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, অর্থাৎ আপনার দৈনন্দিন কাজ সম্পর্কে আপনি ইংলিশে বলেন। আপনাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে যে আপনি প্রতিদিন কি করেন, হোয়াট ডু ইউ ডু এভরিডে। আপনি কি এটা ইংলিশে বলতে পারবেন? কিভাবে বলবেন? যে কোনো টপিকের উপর কথা বলার আগে তার ব্যাকগ্রাউন্ডটা বুঝবেন, যে টাইমিংটা কেমন, ডেইলি অ্যাক্টিভিটিস মানে কি, প্রতিদিনের কাজ, তার মানে আমাকে কি ব্যবহার করতে হবে এখানে, প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাবিচুয়াল ওয়ার্ক বা ডেইলি ওয়ার্ক প্রকাশ করার জন্য সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখানে প্রত্যেকটা জায়গায় জাস্ট ভার্বের দিকে ফলো করবেন। আমি দেখেন ইয়েলো কালার দিয়ে ভার্বটাকে হাইলাইট করেছি। তো দেখেন, এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে যে তার ডেইলি অ্যাক্টিভিটিসটা কি। এইটা দেখে, এইটা একবার বা দুইবার পড়লে আপনার ডেভেলপমেন্টটা কি, আপনার রিডিং এর স্পিডটা ডেভেলপ হয়, ইনক্রিজ হয়, আপনি প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার করতে পারবেন, নতুন ভোকাবুলারি থাকলে সেটাকে আয়ত্তে নিতে পারবেন। এছাড়া আপনার স্পিকিং এর জায়গাটা ডেভেলপ হবে। কিভাবে? এইটা দেখে যখন আপনি আপনার অ্যাক্টিভিটিসটাকে, আপনার কাজটা মূলত এর সাথে সেম হবে না, একটু ডিফারেন্ট হলেও হবে, তো সেইটা আপনাকে ইউজ করতে হবে। তো দেখেন কিভাবে স্পিকিং করছে, এখানে কিভাবে এটা করতে হয়। কথা বলার আগে সুন্দর একটা গ্রিটিংস দেওয়া প্রয়োজন, গ্রিটিংস। দেখেন বলছে, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আম সাকিব বিফোর ইউ। আমি আপনাদের সামনে সাকিব বলছি, বিফোর এর পরিবর্তে আপনি বলতে পারেন ইন ফ্রন্ট অফ ইউ। হ্যাঁ, আম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। এবার দেখেন এইখান থেকে মূলত বডি পার্ট প্রেজেন্টেশনটা শুরু। কি বলছে? আই গেট আপ আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করি। আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুই এবং ফজরের নামাজের জন্য উজু করি। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, তারপর কিছু ব্যায়াম করি। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, তারপর আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্ট করি। দেন আই গেট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM, তারপর আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হই। দেন আই স্টার্ট মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করি। আই টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় লাঞ্চ করি। আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টার দিকে অফিস থেকে বাসায় ফিরি। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে আমি কিছু সময় কাটাই।
সাম টাইম এটা যদি একসাথে হয় এর বাংলা অর্থ মাঝে মধ্যে হয়। আর সাম টাইম এটা আলাদাভাবে বললে এই যে কিছু সময়, হ্যাঁ। দেন আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখি। আই টেক মাই ডিনার এট 10 p.m., আমি 10টায় আমার ডিনার করি। অ্যান্ড গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 p.m., 11টায় বেডে ঘুমাতে যাই। দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাংকস ফর পেশেন্স হিয়ারিং। অর্থাৎ এইখানে একজন মানুষের প্রতিদিনের কাজ কি, প্রতিদিন কি করে সেটা বলা আছে। কিভাবে বলা? সাবজেক্টের পরেই ভার্ব। ইংলিশে সেন্টেন্স মানেই কি, সাবজেক্টের পরে ভার্বটা বসালে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। তাহলে গেট আপ, টেক, ব্রাশ, ওয়াশ, স্পেন্ড, কাম ব্যাক, লার্ন, এগুলো হচ্ছে মূলত ভার্ব। এখানে আপনি যে কাজগুলো করেন প্রতিদিন সেই কাজটাকে আপনার বসাতে হবে, তাহলে নিজের মতো করে প্রেজেন্টেশন দেওয়া হয়ে যাবে। এখন মেইন যে বিষয়টা সেটা কি, এই যে আপনি আমার ক্লাস করছেন, এখন কয়টা বাজে? রাত 11টা 42। আই এম ভেরি প্লিজ দ্যাট এখানে এখনো পর্যন্ত প্রায় 250 বা 300-র মতো স্টুডেন্ট আছেন আমার দুইটা গুগল মিট মিলে। সো এতগুলো স্টুডেন্ট আপনারা আছেন, একটা মানুষের কনসেন্ট্রেশন একটা জায়গার উপর কতক্ষণ থাকে? আমরা প্রতিদিন ফেসবুক চালাই, ফেসবুক স্ক্রল করি, একটা ভিডিও দেখি, 5 সেকেন্ড 10 সেকেন্ডের পর আবার একটা দেখার চেষ্টা করি, দেখি সামনে কি আছে। তো সেখানে একটা লার্নিং এর থিংস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনারা শিখছেন, শিখতে চাচ্ছেন, এতক্ষণ ধরে আমার সাথে আছেন ধৈর্য ধরে, কেন? আপনার শেখার প্রতি আগ্রহ আছে তাই তো আপনি আছেন। আপনি আমার লেসন, আমার লেকচার ভালোভাবে বুঝতে পারছেন তাই তো আপনারা এতজন এতক্ষণ পর্যন্ত আছেন, না হলে তো থাকতেন না। অনেকেই চলে গেছে না? গেছে তো, যাবে তো, সবাই তো আর থাকবে না। কারণ সবার ধৈর্য তো আর নেই। আছে, থাকে, সবাই তো নিতে পারবে না আমাকে পজিটিভলি, পারবে? পারবে না তো। এই চেঞ্জিং এর জায়গাটা দেখেন, সেটা কি? এখন রাত 11টা 42 বা 45 বাজে। আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি যে ভাই বা ম্যাডাম, ডিড ইউ ডু টুডে, হোয়াট ওয়াজ ইউর টুডেজ অ্যাক্টিভিটিস, অর হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, অর্থাৎ আপনি আজকে সারাদিন কি করেছেন, অথবা আপনি গতকাল সারাদিন কি করেছিলেন, আপনার গতকালকে সারাদিনের কাজ কি ছিল, ক্যান ইউ ডিসক্রাইব ইট ইন ইংলিশ? আপনি কি এটা আমাকে ইংলিশে ডিসক্রাইব করতে পারবেন? আপনি কিভাবে করবেন? যে স্যার আমি আজকে সকালে এই টাইমে ঘুম থেকে উঠছিলাম, ফজরের নামাজ পড়ছিলাম, তারপর ব্রেকফাস্ট করলাম, স্কুলে গেলাম, অফিসে গেলাম বা ভার্সিটিতে গেলাম, তারপর এর সাথে দেখা করলাম, একটু শপিং এ গেলাম, বিকালবেলা ঘুরতে বের হয়েছিলাম, আসলাম, মাগরিবের নামাজ পড়লাম, একটু খবরের কাগজ পড়লাম, তারপর আপনার ক্লাসে জয়েন করলাম। এই যে করেছিলাম, গিয়েছিলাম, পড়েছিলাম, লিখেছিলাম, এটা কিভাবে বলবেন? খুবই সহজ। জাস্ট ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্ব। এখানে যে প্রেজেন্ট ফর্মগুলো ব্যবহার করছি, যদি পাস্ট ফর্ম ব্যবহার করেন, কথাটা পাস্টে চলে যায়। অতীতের যে কোনো এক্সপিরিয়েন্স এইভাবে বলা যায়। পাস্ট টেন্স মানে আমরা অনেকেই মনে করি ওয়াজ এর ব্যবহার, ডিড এর ব্যবহার, বাট না, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। যেমন এখানে বলছে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস। এবার আপনি কিভাবে করবেন দেখেন, এই যে বডি পার্ট থেকে দেখেন, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, তাহলে বাংলাটা কি? বাংলা বোঝেন, আওয়ার মাদার টাং ইজ বাংলা। সো ফার্স্টে বা প্রাইমারি লেভেলে আমাকে কম্পেয়ার করতে হবে। বাংলাটা কি? আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। আপনি যখনই বলছেন আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি, আই গট আপ, আমি উঠেছিলাম, তাহলে আমি উঠবো, আই উইল গেট আপ, তাই না? এবার দেখেন, দেন আই ব্রাশড মাই টিথ, আমার দাঁত ব্রাশ করেছিলাম। আই ওয়াশড মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুয়েছিলাম এবং ফজরের নামাজের জন্য উজু করেছিলাম। দেন আই ডিড সাম এক্সারসাইজ, আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হয়েছিলাম এবং আমার ব্রেকফাস্ট করেছিলাম। আই গট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। দেন আই স্টার্টেড মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করেছিলাম। আই টুক লাঞ্চ অ্যাট 2 p.m., আমি 2টায় আমার লাঞ্চ করেছিলাম। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 p.m., আমি 5টায় অফিস থেকে বাসায় এসেছিলাম। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। আই লার্নড ইংলিশ ফর 1 আওয়ার অ্যান্ড আই টুক মাই ডিনার অ্যাট 10 p.m. দেন আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং অ্যাট 11 p.m. দ্যাটস অল অ্যাবাউট মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, থ্যাংকস ফর পেশেন্স হিয়ারিং। তাহলে স্পেন্ডের পাস্ট ফর্ম স্পেন্ড, লার্নের পাস্ট ফর্ম লার্নড বা লার্নড, ট বলা যায়, টিও দেওয়া যায়। ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম, কাম ব্যাক এর পাস্ট ফর্ম কেম ব্যাক। অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মটা, জাস্ট ভার্বের ফর্মের চেঞ্জটা যখন আপনি করছেন, কথাটা অতীতে চলে যাচ্ছে। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে কোথায়? আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন?
যে টাইমে কথাটা বলতে চাচ্ছি, যে টাইমে কোশ্চেন করা হয়, যে টাইমে যে সিচুয়েশনে কথা বলতে যাব, ওই সিচুয়েশন অনুযায়ী সঠিক ভার্বের ফর্ম আমরা ইনস্ট্যান্টলি ইউজ করতে পারি না। এইটা যদি কেউ পারা শিখে যায়, কেউ যদি এটা বুঝতে পারে, তাকে কেউ আটকাতে পারবে না, সে ইংলিশে এক্সপার্ট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কঠিন না, একবার ভেবে দেখেন। জাস্ট উই হ্যাভ টু ফোকাস অন ভার্ব। আর এই যে সব জায়গাতে দেন, দেন, আফটার দ্যাট, এগুলো বেসিক প্রেজেন্টেশন এই জন্য দেওয়া। অ্যাডভান্স বা আইএলস কিউকার টপিকের যেগুলো আছে, সেখানে অ্যাডভান্স লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার আছে। হ্যাঁ, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, হাউএভার, মোরওভার, দো, অলদো, কনসিকুয়েন্টলি, ইন দ্যাট ওয়ে, ফর দ্যাট রিজন। সো অনেক লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করা আছে, এটা যেহেতু বেসিক এই জন্য এগুলো দিয়ে রাখা। এরপর দেখেন, আমি যদি আবার কোশ্চেন করি, আবার যদি টাইমের চেঞ্জ করি, যে ভাই বা ম্যাডাম এখন তো আপনারা ক্লাস করছেন, আগামীকাল আপনি সারাদিন কি করবেন? আপনার আগামীকালকে সারাদিনের কাজ কি হবে? হোয়াট উইল ইউ ডু টুমোরো, আর হোয়াট উইল বি ইউর টুমোরো অ্যাক্টিভিটিস? আমি যদি বলি, আপনি উত্তর দিচ্ছেন এইভাবে, যে আমি আগামীকাল এই টাইমে ঘুম থেকে উঠবো, ফজরের নামাজ পড়বো, একটু ব্যায়াম করব, হালকা নাস্তা করব, অফিসে যাব, তারপরে এই কাজগুলো করব, আমার কলিগদের সাথে দেখা করব, বিকালে আমার হাজবেন্ডকে, আমার স্ত্রীকে নিয়ে একটু শপিং এ যাব, আসবো, তারপর যদি ভালো লাগে আবার আপনার ক্লাসে জয়েন করব। এই যে যাব, খাবো, পড়বো, চলবো, লিখবো, দিব, নিব, এটা বলার জন্য কি করতে হয়? জাস্ট ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্ব। ভার্বের ফিউচার ফর্ম বলে অ্যাকচুয়ালি কোনো ফর্ম থাকে না, মূলত প্রেজেন্ট ফর্ম, নট পাস্ট, এটা না। এই যে এটা প্রেজেন্ট ফর্মের আগে শ্যাল বা উইল ইউজ করলে কথাটা ফিউচারে চলে যায়। ঠিক আছে? তো শ্যালটা জাস্ট ফার্স্ট পার্সন সাবজেক্টের সঙ্গে ব্যবহার করা যায়। সাবজেক্ট যদি আই বা উই হয়, তাহলে শ্যাল ব্যবহার করা যায়, অন্য কোথাও ব্যবহার করা যায় না। উইলটাকে যে কোনো পার্সনের সঙ্গে ব্যবহার করা যায়। যেমন দেখেন, এই জন্য শ্যালকে স্কিপ করে সব জায়গায় যদি উইলের ব্যবহার করেন, তাহলে কনফিউশন থাকে না। যেমন দেখেন, আইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো। আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। দেন আইল ব্রাশ মাই টিথ, আইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। আমি দাঁত ব্রাশ করব এবং মুখ ধুবো এবং ফজরের নামাজের জন্য উজু করব। আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ, আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট। আই উইল গেট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM। আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হব। আই উইল স্টার্ট মাই ওয়ার্ক, আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 PM। দেন আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM। আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরবো। বাংলা বোঝেন, ফিরবো। হ্যাঁ, আই উইল স্পেন্ড সাম টাইম, এটা আপনি আই উইল রিটার্ন হোম এটাও বলতে পারেন। আই উইল স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটাবো। দেন আই উইল লার্ন ইংলিশ ফর 1 hour। দেন আই উইল টেক মাই ডিনার অ্যাট 10 PM। আই উইল গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM। দ্যাটস অল অ্যাবাউট মাই টুমোরো অ্যাক্টিভিটিস। থ্যাংকস ফর পেশেন্স হিয়ারিং। সো এইভাবে ফিউচারের কথাগুলো ডিসক্রাইব করা যায়। এবার আপনি ভেবে দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি খুব কঠিন? কঠিন না, আমরা নিজেরাই কঠিন করে ফেলি। কারেক্ট কিছু স্ট্র্যাটেজি বা টেকনিক ফলো করে প্র্যাকটিস করতে পারলেই এটা সম্ভব ডেভেলপ করা। জাস্ট এখানে আপনি যে কাজগুলো করেন, আপনার প্রতিদিনের কাজ কি, আপনি গতকাল কি করেছিলেন, আপনি আগামীকাল কি করবেন, সেটা আপনি এখানে ব্যবহার করেন। আপনি যদি বলেন আমি আগামীকাল আমার এক বন্ধুর সাথে দেখা করব, এই দেখা করার শব্দ এখানে আছে, তাহলে আপনি বসান দেখা করার ইংরেজি কি? মিট, MEET। আই উইল মিট আ ফ্রেন্ড। আপনি বলেন আমি দেখা করেছিলাম, আই মেট, মিটের পাস্ট ফ্রম মেট। জাস্ট এইভাবে বসালেই কথা বলা যায়। ইংলিশ কঠিন না, আবারও বলছি, আমরা কঠিন করে ফেলি। অনেকে বলে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটাই, এই যে আমি এটা নিলাম না প্রেজেন্টেশন, আমার পেইড কোর্সের স্টুডেন্টসদেরকে আজকে এই টপিকের উপর তারা প্রেজেন্টেশন দিয়েছে, আমি আপনাদের রেকর্ড ক্লাস দেখাবো। অর্থাৎ তাদের কাজগুলোকে ডিসক্রাইব করতে বলছিলাম, বাট আপনি এখানে ফ্রি ক্লাস করছেন। অনেক স্টুডেন্ট আনমিউট করে দিলে একসাথে সবাই কথা বলে উঠবে, এখান থেকে দেওয়া যায় না। এখানে আমার জায়গা থেকে যতটুকু দেওয়া দরকার, যতটুকু আমি দিতে পারবো, আমি দিয়ে যাচ্ছি সর্বোচ্চটা দিয়ে। কিন্তু দেখেন, একটা ভাষা ওয়ান ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে ডেভেলপ করা সম্ভব না। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে টু ওয়ে কমিউনিকেশনের প্রয়োজন হয়। পেইড কোর্সের বেনিফিট কি? তারা কোশ্চেন করতে পারে, ইনস্ট্যান্টলি উত্তর পেতে পারে, তাদের যে হোম টাস্কগুলো দিই সেগুলো কভার করতে পারে। ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, তারা প্রচুর স্পিকিং প্র্যাকটিস করতে পারে। এই প্র্যাকটিসটা যদি না করেন, এটা তো সায়েন্স না বা ম্যাথ না, টিচার পড়াচ্ছে আমি মনোযোগ দিয়ে শুনছি, আমি যত ভালো ক্লাস নেই, আপনি যত ভালো টিচারের কাছে যান, হাজারটা ক্লাস করে কোনো লাভ হবে না যদি না আপনার মুখ দিয়ে আপনি কথা বের করেন, আপনার ব্রেন দিয়ে আপনি আইডিয়া জেনারেট করেন।
আপনি বেসিক গ্রামার, স্পোকেনের রুলস রেগুলেশন এগুলো শেখেন, শিখতে হবে। বাট আপনাকে তো অ্যাপ্লাই করতে হবে। আপনি ভাষা শিখছেন, ভাষা কি মুখ বুজে শুনে দেখে শেখা যায়? না, কথা বলে শিখতে হবে। ইউ হ্যাভ টু ক্রিয়েট আইডিয়া ফ্রম ইউর ওন ব্রেন, ইউ হ্যাভ টু জেনারেট আইডিয়া অ্যান্ড ইউ হ্যাভ টু স্পিক ফ্রম ইউর ওন মাউথ। উইদাউট স্পিকিং, উইদাউট প্র্যাকটিসিং, ইউ উইল নট বি এবল টু এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। একবার যদি কেউ কথা বলা শুরু করে, সে নিজের ভিতরে কনফিডেন্ট কাজ করে, কনফিডেন্ট পায়, তার ভিতরে একটা প্লেজার কাজ করে, তাকে আর কেউ আটকাতে পারে না, সে বারবার কথা বলতে চায়। আমরা পারি না, আমরা জীবনে কোনোদিন কথা বলি না। আমরা মনে করি আমি ভোকাবুলারি জানি না, টেন্স বুঝি না, গ্রামার পারি না, আগে ভালো করে শিখি একজনের কাছে, আগে শিখে নেই, বুঝে নেই, তারপর কথা বলবো। যারা এটা করতে যায় তারা জীবনেও পারে না। কথা বলা শুরু করতে হবে। মিনিমাম একটু কনসেপ্ট থাকলে রিপিটেশন প্রসেসে যেতে হবে। অনেক ইউটিউব চ্যানেল আছে, রিডিং প্যাসেজ পাওয়া যায়, সেটা দেখতে হবে। ইউ হ্যাভ টু রিপিট ইট এগেইন অ্যান্ড এগেইন। রিপিট করতে হয়। এবার সেটা পজ করেন, ঢেকে রাখেন, কতটুকু আপনার ব্রেনে আছে ততটুকু ব্যবহার করেন। আপনি এখানে এই প্যাসেজটা পড়লেন, পড়ার পর সবগুলো সেন্টেন্স আপনার মনে থাকলো না, তিনটা সেন্টেন্স অন্তত মনে করে আলাদাভাবে নিজের মতো করে বলার চেষ্টা করেন। এর অনেক টেকনিক আছে। ল্যাঙ্গুয়েজ শেখা খুবই সহজ, কঠিন না। আমরা পারি না, আমরা কাজ করি না, আমরা নিজেরাই অ্যাক্টিভ না, অ্যাক্টিভলি ব্রেনটাকে ইউজ করি না। এটা করতে পারলে এটা সহজ। আমি আবারও বলছি সহজ। আমার ফ্রি কোর্স, পেইড কোর্সের বেনিফিট এইটাই। ফ্রি কোর্সটা কি ওয়ান ওয়ে কমিউনিকেশনের মতো হয়ে যায়, পেইড কোর্স কি টু ওয়ে কমিউনিকেশন। এখানে আমি আপনাকে মিউট রেখে পড়াচ্ছি, পেইড কোর্স সেটা হয় না। অর্থাৎ এখানে তো আপনারা ফ্রি ক্লাস করছেন, সবার জন্য উন্মুক্ত থাকে। তো আমার জায়গা থেকে যতটা পারা যায় আমি দিচ্ছি। যদি মনে হয় এগুলো ইফেক্টিভ, কাজে লাগার মতো, নেওয়ার মতো, আপনি এগুলো করে আসেন। আপনি এখানে আপনার অ্যাক্টিভিটিসটাকে ডিসক্রাইব করেন, গতকাল কি করেছিলেন, প্রতিদিন কি করেন, আগামীকাল কি করবেন, সেটা আয়নার সামনে বলেন, মোবাইলে ভিডিও রেকর্ড করেন, বা আমাকে দেখান আপনি যে আমি আমার ফ্রি কোর্স, আমি আপনার ফ্রি কোর্স স্টুডেন্ট, আপনি কাজ দিয়েছিলেন, এটা আমি করছি। ইট উইল বি গুড। সো এইভাবে আপনাকে গরজ দিয়ে করতে হবে। এখানে আমি তো আপনাকে চিনি না, আপনি আজকে আসছেন, আপনি আমাকে আজকে দেখছেন, তো আমি তো আপনাকে ওইভাবে কাজ দিবও না। কেন করবো আমি আপনার জন্য এতটা? আমি তো আমার জায়গা থেকে সবার জন্যই করছি এটা। যে বাংলাদেশে তো হাজারো প্রতিষ্ঠান আছে, অনলাইন অফলাইনে, তাদের কত বিজনেস, কত ভাবে শেখায়, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার ফলোয়ার, কি শেখায় সেটা আমিও দেখছি, আপনারাও জানেন। তো আপনি যে কোনো জায়গা থেকে আপনি পড়েন, পড়ে আসেন, আর আমার এই ফ্রি ক্লাসগুলো করে যান, নট পেইড কোর্স। আবারও বলছি, আমার পেইড কোর্স নিয়ে আপনারা কেউ দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না যে কোর্সে অফার করবে। আর আমি আমি আমার জায়গা থেকে অফার করব। আপনি পড়বেন না, আপনি ভর্তি হবেন না, সমস্যা কি? আপনি ফ্রি ক্লাসগুলোই করে যান, আমার কথা বোঝার চেষ্টা করেন। ফ্রি ক্লাস করে যান, এখানে অনেকগুলো ফ্রি ক্লাস থাকবে। পেইড কোর্স যারা করার, তারা এমনিতেই করবে। আমি অফার করবো আমার জায়গা থেকে। আপনার না চাইলে আপনি করবেন না, এটা তো কোনো বিষয় না, আমি তো আপনাকে জোর করবো না, আমি তো আপনাকে ডাকবো না। এটা আমার জায়গা থেকে যেটা দেওয়ার আমি দিচ্ছি। আমি এতটুকু বলতে পারি, আপনি ফ্রি ক্লাস করেছেন, আর অন্য যে কোনো জায়গা থেকে পেইড কোর্স করেন বা যেটাই করেন, সেটা করেন। যদি আপনি এখানে বেনিফিট না পান, তখন আপনি বলবেন। আপনি এখান থেকে, এই ফ্রি কোর্স থেকে, নট পেইড, ফ্রি কোর্স থেকে সম্পূর্ণ ভাষার কনসেপ্ট আপনি নিতে পারবেন, বুঝতে পারবেন। কিন্তু আপনি যদি ফ্লুয়েন্টলি কথা বলতে চান, সেটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো না যেটা আপনি পারবেন। কেন? কারণ ফ্লুয়েন্টলি কথা বলার জন্য প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস ছাড়া টিচার শেখায় কখনো আপনাকে ফ্লুয়েন্ট করতে পারবে না। আমি তো শেখাচ্ছি, আপনি শিখতেছেন, এটা তো আপনি আপনার ব্রেনে ধারণ করতেছেন। আপনার কাজটা কি? টিচিং। আমার কাজটা কি? টিচিং, টিচ দেওয়া, অর্থাৎ শিক্ষা দেওয়া। আপনার কাজটা কি? লার্নিং, শেখা। অর্থাৎ টিচ শব্দটা কি জানেন? একটা পজিটিভ ভার্ব, পজিটিভ বোঝেন? সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেয়। আই টিচ ইউ, মানে আমি আপনাকে শেখাই। শেখাই মানে কি? আমি কাজটা করাচ্ছি, আপনার কাজটা করবে কে? আপনি। পজিটিভ ভার্বের ব্যবহার কেউ পড়ছেন কোনোদিন? আমার এই কোর্সে আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, একদিন দেখবেন, দেখলে বুঝতে পারবেন। অর্থাৎ আমি যদি বলি ডাক্তার রোগীটিকে ওষুধ খাইয়েছিল, ইংলিশে ট্রান্সলেট করেন তো পারবেন না। কারণ কি? এটা পজিটিভ। অনেকে এটাকে প্যাসিভ ভাবে, বাট প্যাসিভ না। দ্য ডক্টর মেড দ্য পেশেন্ট টেক দ্য মেডিসিন, ইংলিশটা এরকম। অর্থাৎ ডাক্তার রোগীটিকে কি ডাক্তার নিজে হাত দিয়ে ওষুধ খাওয়ায়, নাকি ডাক্তার বলে যে আপনি ওষুধটা খান? রোগীর ওষুধ কিন্তু রোগী নিজেই খায়, ডাক্তার বলে খেতে। তা আমি আপনাকে শিখাচ্ছি, শিখবে কে? মুখ দিয়ে কথা বের করবে কে? আপনি। এইটা আমার পেইড কোর্সে স্টুডেন্টদেরকে করাতে পারি। আপনাদের কি করানো সম্ভব? আপনি বলেন না। কিন্তু এখানে আমার জায়গা থেকে যতটা দেওয়া দরকার, যতটা দেওয়া প্রয়োজন, আমি দেই। এই যে আমার যে বইটা লিখছে, আমি আমি এটা আপনারা আমাকে আজকে একদিন দেখছেন, আস্তে আস্তে চিনবেন, চিনলে বুঝতে পারবেন। এই বইটা একটা টাকাও আমি নেই না, এই বইটা প্রতিদিন অনেক কপি যায়।
বাইরের কান্ট্রিতে অনেক দেশে চলে গেছে। আমার যারা পেইড কোর্স স্টুডেন্ট থাকে, যারা ফ্রি কোর্স করে, তারা এই বইটা নেয়। আমার যে লেকচারগুলো অনেক সহজ সাবলীল ভাষায় এই বইগুলোতে দেওয়া। এই বইগুলো সোনামুখ পরিবার নামে একটা সোশ্যাল অর্গানাইজেশন এই বইয়ের যে লভ্যাংশের টাকা সব সেখানে দেয়। আমি সেখানে একটা ইংলিশের সেমিনার নিতে গিয়েছিলাম। তারা আমাকে যে ভালোবাসা, যে সম্মান দিয়েছিল, সেইটা মুগ্ধ হয়ে আমি তাদের নামে এই বইটা তৈরি করেছিলাম, যে ওই সংগঠনটার নাম আমি সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। এটা আমার একটা ড্রিম ছিল। এই জন্য আমি আমার বইটার নাম লিখছিলাম স্পিক ইংলিশ উইথ সোনামু, সোনামুখের সাথে ইংলিশে কথা বলো। অর্থাৎ সেখানে একজন পুলিশ অফিসার, পুলিশ সুপার, রিটায়ার্ড, তিনি দারিদ্র স্টুডেন্টদেরকে নিয়ে গ্রামের মেধাবী এবং দরিদ্র যারা শিক্ষার পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না তাদের ইন্টারন্যাশনাল মানের একটা শিক্ষা প্রদান করার জন্য ইংলিশ, ম্যাথ, কম্পিউটার বিভিন্ন দিক থেকে তাদেরকে দক্ষ করে তোলার চেষ্টা করছেন। তো সেইখানে তাদের প্রতি তারা যে সম্মান ভালোবাসা দিয়েছিল, তাদের সেই জায়গাটা থেকে আমি এই বইটা তৈরি করি, এবং এই বইয়ের লভ্যাংশ টাকা সেই সংগঠনে যায়। এটা বইটা অনেকে হয়তো নিয়েছেন, এখানে আছেন যারা এর আগে আমার ফ্রি ক্লাস করেছেন। বইটার লাস্টের দিকে এগুলো দেখতে পারবেন, এই কার্যক্রমগুলো সবকিছু দেওয়া আছে। তো এই বইটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা আমার নিজের হাতে লেখা। আমি যেভাবে লেকচার দেই, যেভাবে পড়াই, এই বইটাতে দেওয়া আছে। তো যেটা আমি বলছি, আমি করার চেষ্টা করি সবার জন্য, আমি দেখাই। আমি একটা কথা বলি আপনাদেরকে, আমার পেইড কোর্স যেটা, আমি একবার বলে রাখি, আপনারা তো এতক্ষণ ক্লাস করলেন, আমি তো একটা না ক্লাস নিলাম, আপনারা দেখলেন। এবার একটু দেখেন আমি যাদেরকে পড়াই তাদেরকে কিভাবে পড়াই। আপনাকে কোর্স করতে হবে এরকম না, এটা আপনার ভালোর জন্যই বলছি। আপনার তো কোর্স করার দরকার নেই, কিন্তু আপনি এইটা যদি বুঝে রাখেন যে এই লোকটা তো পড়ায় তার স্টুডেন্টসদেরকে, কিভাবে পড়ায়, তার মেথডটা কি, তার স্ট্র্যাটেজিটা কি, এটা বুঝতে পারলে আপনি নিজের মতো করে আপনার ব্রেনে কাজে লাগায়ও এটা শিখতে পারবেন। যেমন আমার এই কোর্সটা 3 মাসের কোর্স। 3 মাসের ভিতর যদি আপনি ডেভেলপ করতে না পারেন, আপনার যতদিন সময় লাগবে আপনি পাবেন। আমি এটা বলে থাকি, কারণ শেখার বিষয়, শেখার কোনো শেষ নেই, আপনাকে শিখতে হবে। একবার নিতে পারলে আপনি আর ভুলবেন না। এটা খাবার না যে আমি খেলাম হজম হয়ে গেল, পড়া পোশাক না যে ছিঁড়ে গেল, একটা বিদ্যা, একটা নলেজ, একটা জ্ঞান সারা জীবনের একটা অমূল্য সম্পদ হয়ে থাকবে আপনার কাছে। ক্লাসগুলো গুগল মিটের মাধ্যমে নেওয়া হবে। ক্লাসের ডিউরেশন থাকবে 1 ঘন্টা। পেইড কোর্সে সপ্তাহে 4 দিন ক্লাস। নতুন যে ব্যাচ, এই নতুন ব্যাচের ক্লাসটা হবে আগামী 10 তারিখ থেকে। আজকে হচ্ছে, সরি, 10 তারিখ না, আগামী 7 তারিখ থেকে পেইড কোর্সের যে নতুন ব্যাচ, তার আগে ফ্রি ক্লাসগুলো চলতে থাকবে। 7 সেপ্টেম্বর পেইড কোর্সের নতুন ব্যাচ আমাদের থাকবে। আর এটা 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র, এই রাত 10টা থেকে 11টা, এই 4 দিন ক্লাস টাইম থাকবে। ক্লাসগুলো রাতেই হয় যাতে করে স্টুডেন্ট, হাউস ওয়াইফ, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে তার ফ্রি টাইমে ক্লাসগুলো করতে পারে। এবং এই কোর্সটা সেইভাবেই ডিজাইন করা, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট যারা প্রবাসী আছেন, প্রত্যেকেই করতে পারবেন। সেইভাবে এটাকে ডিজাইন করা। আর আরেকটা কথা, এটা পেইড ব্যাচে টোটাল 30 জন করে স্টুডেন্ট থাকবে। মেইন পেইড ব্যাচে ক্লাসগুলো এইভাবেই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে নিয়ে থাকে। প্রত্যেকটা ক্লাসে সে প্রিমিয়াম ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল দিয়ে দেয়, যাতে করে কেউ মিস করলে আবার দেখতে পারে। আর এটা আমি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় বোঝাই। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ইংরেজি ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে, সেভাবেই কোর্সের প্ল্যানগুলো সাজানো। এখানে টোটাল 70টা ক্লাস থাকবে, হিউজ ক্লাস, আপনি এটা কোথাও পাবেন না। প্রথম 10টি ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। অর্থাৎ ভিত্তি মজবুত হয় মানে কি, এর মানেটা হচ্ছে, এটা যদি আপনার জানা থাকে, গ্রামার মানে আমার মতো করে পড়াবো, বইয়ের ভাষার কিছু না। আমি যদি জাস্ট স্পোকেন করাই, এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, হাজারো সেন্টেন্স করতে পারবেন, তাহলে আমি যতটুকু শেখাবো অতটুকুর ভিতরে আপনি আটকে থাকবেন। বাট বেসিক গ্রামারটা জানা থাকলে আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা পারবে। ক্রিয়েটিভলি আপনি নিজের মতো করে যে কোনো কিছু লিখতে পারবেন বা বলতে পারবেন। ইনস্ট্যান্টলি একটা ভাইভা ফেস করতে পারবেন, একটা প্রেজেন্টেশন দিতে পারবেন আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিসে। এবং যদি বেসিক গ্রামারটা জানা থাকে, ইউ উইল বি এবল টু রাইট এনি কাইন্ডস অফ প্যারাগ্রাফ, সিবি, কম্পোজিশন, রিপোর্ট without confusion, or undoubtedly you will be able to do it. বাট যদি বেসিক গ্রামার জানা না থাকে, নতুন করে নিজের মতো করে যাই লিখতে যাবেন, যে সেন্টেন্সই বলতে যাবেন, কনফিউশনে পড়ে যাবেন। এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এই জন্য এটা আমি নিব। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, এই যে টেন্স, মডাল, সেমি মডাল, আই মিন হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। তার জন্য যা কিছু দরকার এই 30টা ক্লাস থেকে পাবেন একদম।
সিকোয়েন্স মেনটেন করে সবকিছু হবে। 40 থেকে 50 নাম্বার ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর। যারা রাইটিং এ দুর্বল, যারা বিসিএস, ব্যাংক জব, কম্পিটিটিভ এক্সাম ফেস করবেন, বা যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন, যারা ফ্রিল্যান্সার আছেন, যারা যাদের ব্লগ লিখতে হয়, যারা রাইটিং এ যারা দুর্বল, এই ক্লাসগুলো থেকে আপনি ডেভেলপ করতে পারবেন। এরপর 50 থেকে 70 নম্বর, ওই যে বললাম না যে শুধু টিচার শেখালেই সব হয়ে যায় না, এটা আপনি বেড়ে নিতে পারছেন, বাট এটা তো একটা ভাষা। ভাষা শিখতে গেলে নিজের মুখ দিয়ে কথা বের করতে হবে। 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস। সার্টেন টপিক, আইএলস কিউ কার টপিকের উপর কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে। আমি অ্যান্সারগুলো অ্যানালাইসিস করে দিব যে একটা সেন্টেন্স কিভাবে লেখা, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, এক্সটেনশন কোনটা, কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার, যখন আমি বলবো তারপর নিজের মতো করে আপনি সেখানে প্রেজেন্টেশন তৈরি করবেন, ভুল হলে আমি ধরাই দেবো। আর এছাড়া ল্যাঙ্গুয়েজ ক্লাব তো থাকবেই। তো এইভাবে যদি করাতে থাকে আপনি কেন পারবেন না? উইদিন 3 মান্থ আমার এই পর্যন্ত 72টা ব্যাচ, বর্তমানে 72তম ব্যাচ রানিং আছে। 7 তারিখ থেকে 7ই সেপ্টেম্বর যে নতুন ব্যাচটি হবে, এটা 73তম ব্যাচ হবে। তো সফলতার সাথে এগুলো আমি চালিয়ে আসছি, না হলে এতগুলো ব্যাচ আমি পরিচালনা করতে পারতাম না। তো নতুন ব্যাচ 7 তারিখ থেকে হবে। তো একদম বেসিক থেকে, শুরু থেকে, অর্থাৎ ফার্স্টে বেসিক গ্রামার, দেন স্পোকেন ইংলিশ, দেন ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। এবং ইংরেজি শিখতে গেলে প্র্যাকটিসের বিকল্প নেই। এই ক্লাসে বসে আপনি সব প্র্যাকটিস করতে পারবেন, আপনার বাসায় বাড়তি পরিশ্রম করতে হবে না, বিকজ এই কোর্সগুলো মূলত বিজি লাইফের মানুষের জন্যই। আমি নিজেও একটা পার্মানেন্ট জায়গায় আছি, তো আমি আমার এই ফ্রি টাইম বা লেইজার টাইমে এই ক্লাসগুলো নিয়ে থাকি। তো আপনারা যারা করতে চান করতে পারবেন। টোটাল কোর্স ফি হচ্ছে 2,000 টাকা। 1,000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন, এই সুযোগটাও আমি দেই। যারা পারবেন একবারে দিয়ে দিবেন, ঝামেলা থাকবে না। যারা পারবেন না, আমি এই সুযোগটাও দেই। কোথাও কোনো কোর্স আপনি দেখবেন না কেউ এরকম অর্ধেক পে করে ক্লাস করার সুযোগ দেয়, কিন্তু আমি এটা দেই। যারা ইন্ডিয়া থেকে আসেন তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সে ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। আর আজকের এই যে ক্লাসটা আমি নিলাম, এই ক্লাসের রেকর্ড বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন। এই দুইটা আমার পার্সোনাল নাম্বার। কোর্সে ভর্তি হতে, যে কোনো কিছু জানতে, 01997356957, 09386899196, এই দুইটা নাম্বারে নক করলে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। যারা ভর্তি হবেন এই নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, একটা স্ক্রিনশট বা লাস্ট ডিজিট জানালে আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে অ্যাড করে নিব। আর যারা পেইড কোর্সে জয়েন হবেন, আপনাদেরকে আমি একটা আইডি কার্ড দিব, এরকম একটা আইডেন্টিটি থাকবে, আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। অর্থাৎ আপনি অনলাইনে ক্লাস করছেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হারিয়ে যেতে পারে, বা ইন কেস যদি কোনো প্রবলেম হয়, এটা আপনি আমাকে দেখালে আমি আবার আপনাকে যে কোনো একটা ব্যাচে অ্যাড করে নিতে পারবো। আর আপনি যতদিন না পর্যন্ত ইংরেজি শিখতে পারবেন ততদিন আপনি থাকতে পারবেন। যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, যদি আমাকে পজিটিভ পয়েন্টে নিতে পারেন, যদি মনে করেন আমি একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে গোছানো পদ্ধতিতে এগোতে চাই, তারা করতে পারেন। আমি এতটুকু বলতে পারি, এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে পারবেন, নেক্সট জেনারেশনকে শেখাতে পারবেন। আমি সেইভাবেই শেখাই থাকি। যারা ফ্রি ক্লাসগুলো করছেন, আজকে প্রথম দেখছেন, এই রেকর্ড ক্লাসটা আবার দেখবেন, ক্লাসগুলো করেন, দেখেন, বোঝেন, তারপর ভালো লাগলে আসবেন। আর যারা আগেও ফ্রি ক্লাস করেছেন বাট ভর্তি হতে পারেনি টাকা পয়সার সমস্যার কারণে বা ব্যাস মাঝের দিকে থাকার কারণে, তারা ভর্তি হয়ে যেতে পারেন, কারণ সিট খুব বেশি না। আবারও বলছি, 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারেন। যারা পারবেন একবারে 2,000 টাকা দিয়ে দিবেন, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না, সবকিছুরই অ্যাক্সেস পেয়ে যাবেন একসাথে। তো এই হচ্ছে মেইন বিষয়। আহ যে কোনো সমস্যা থাকলে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। এবং প্রত্যেকটা স্টুডেন্ট আমি ব্যাচে ক্লাস নেওয়ার পর আমি কিন্তু আবার ইন্ডিভিজুয়ালি বুঝিয়ে থাকি যে সে কতটুকু ডেভেলপ করলো বা সে বুঝতে পারলো কিনা। অর্থাৎ অন টু অন যে স্পিকিং টেস্ট বা সেশন, এটাও কিন্তু আমি স্টুডেন্টদের কাছ থেকে নিয়ে থাকি। এবং এটা আপনারাও দিতে পারবেন। আবারও বলছি, এটা আপনারাও দিতে পারবেন। কারণ এই অন টু অন সেশন বা স্পিকিং টেস্ট, এটা যদি না নেওয়া হয়, তাহলে স্টুডেন্টরা ভালোভাবে ডেভেলপ করতে পারে না এই জায়গাটা থেকে। এটা মানে নেওয়া খুব দরকার। Last part, এইভাবে প্রত্যেকেই কতটুকু novel. ডেভেলপ করতে পারবে, Actually, তার life জন্য is আমি ছোট ছোট কিছু so স্পিকিং টেস্ট deep. Okay. আমি নিয়ে So, থাকি। do you read তো newspaper এটা এটা regularly? আপনারাও দিতে পারবেন। এটা এখান থেকে আপনার সাউন্ড যাবে না, হয়তো আপনি শুনতে পারবেন না, আমি দেখাবো। তো এই হচ্ছে মেইন বিষয়। আর এখানে টোটাল যে ক্লাসগুলো থাকবে, আমার লেখা বই আছে। এই বইটা আপনারা যদি হার্ড কপি নিতে চান, এটার প্রাইস হচ্ছে 500 টাকা, ডেলিভারি চার্জ ছাড়া বাংলাদেশে 120 টাকা, হোম ডেলিভারিতে হাতে পাবেন। এটা অনেক বড় একটা বই, একটু প্রিমিয়াম কোয়ালিটির একটা বইয়ের ভিতরে আমি সবকিছু রাখছি, এই জন্য দামটা একটু বেশি। এটা যারা নিতে চান নিতে পারেন। আর যারা পেইড করছে আসবেন, আপনারা প্রত্যেকটা ক্লাসের রেকর্ড
সাথে পিডিএফ ফাইল পাবেন, পড়ার জন্য যে ম্যাটেরিয়াল যে ডকুমেন্ট দরকার সবকিছু পাবেন। ইভেন এই ফ্রি ক্লাসগুলো নিচ্ছে যাদের, আপনারা এই ফ্রি ক্লাসেও রেকর্ড এবং পিডিএফ ফাইলগুলো পাবেন, যে যে বিষয়গুলো পড়াচ্ছি বা দেখাচ্ছি, যাতে করে ভালোভাবে আয়ত্ত করতে পারেন। আর রেগুলারিটি মেনটেন করে ফ্রি ক্লাসগুলো করেন, অনেক ভালো একটা বেনিফিট পাবেন। এতটুকু আমি বলতে পারি। ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। আর কারো কোনো কোশ্চেন থাকলে জানাতে পারেন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ। আর আমি রেকর্ডেড ক্লাস দ্রুত দিয়ে দিচ্ছি।